হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং সবাইকে। রাধে রাধে। কেমন আছো সবাই? ওয়েলকাম টু রাখি ম্যাম কেমিস্ট্রি অ্যাপ এবং ব্যাচ ক্লাস 12 সেমিস্টার 3 এর প্ল্যাটিনাম। অল ক্লিয়ার কিনা বলে দাও, অডিও ভিডিও সব ঠিকঠাক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? অনেক জন রয়েছে আমাদের প্ল্যাটিনাম ব্যাচে, ঠিক আছে? অনেক অনেক জন। কতজন এখানে আসছে সেটা বড় কথা নয়, রয়েছে অনেকজন, কিন্তু ওই যে লোকজন রেগুলার হওয়াটা থেকে একটু দূরেই থাকে। সেটা আমরা আগে ইউটিউবেও দেখেছি, অ্যাপেতেও তাই দেখছি। ঠিক আছে, আজ ফার্স্ট ক্লাস। যাই হোক, যারা জয়েন করেছো, অডিও ভিডিও অল ক্লিয়ার আছে কিনা সেটা বলো। অল ক্লিয়ার? রহিমা, প্রীতম, ঋতিকা, আশিফ, সপ্তপর্ণা, আরমান, সায়ন, তৌফিক, অর্পণ। আচ্ছা আচ্ছা, অনেক এসে গেছে। অনেক চ্যাট, আমি একেবারে চ্যাটের উপরের দিকে ছিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। কে কোথা থেকে দেখছো, কে কোথা থেকে এই মুহূর্তে আমরা একই সাথে ক্লাসে জয়েন করেছি, আমাদের প্রথম ক্লাস, ক্লাস 12 সেমিস্টার 3। এত এত তাড়াতাড়ি চ্যাট চলে যাচ্ছে, আমি কারো চ্যাট পড়তে পারছি না রীতিমতো। দিশা, উজ্জ্বল, অরিত্র, রূপম, অন্তরা, কলকাতা, মালদা, বসিরহাট, নদিয়া, কুচবিহার, উত্তর দিনাজপুর, বীরভূম, তমলুক, সাউথ 24 পরগনা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বর্ধমান, শিলিগুড়ি, কলকাতা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান। মানে প্রচুর চলে যাচ্ছে, মানে সম্ভব হচ্ছে না পড়া। মানে আহ খুব ভালো লাগছে যে এতজন একসাথে রয়েছে, এবং এর থেকেও বেশি লোক রয়েছে যারা এই মুহূর্তে হয়তো লাইভে আসেনি। ঘাটাল, মেমারি, কলকাতা, ওকে, ঝাড়গ্রাম। বেশ 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 বেশ। তো চলো, প্রথম আমরা একটা জোশ দেখতে চাই, এনার্জি। কারণ আমরা ক্লাস 11 পেরিয়ে এসেছি। ম্যাক্সিমাম লোকজন বলে ক্লাস 11 ম্যাম বরবাদ হয়ে গেছে। আবার যারা মোটামুটি আমার কাছে পড়েছে বা নিজেরা সিরিয়াসলি পড়েছে, তারা বলে যে না, ক্লাস 11টা ভালো হয়েছে, ক্লাস 12টা আরো ভালো করবো। তো যে যেরকমই থাকো, ক্লাস 12টায় কোনো ফাঁকিবাজি নয়। প্রথম দিন এই প্রমিসটা আমার কাছে করতে হবে। আর সেটা আমার কাছে করছো মানে শুধু কেমিস্ট্রিতে ফাঁকিবাজি নয়, ফিজিক্স, ম্যাথ, বায়ো আর যা কিছু আছে সেখানে ফাঁকিবাজি করবে তা কিন্তু নয়। ক্লাস 12টা সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। এবং 12-এর ফাইনাল সেমিস্টার হয়ে যাওয়ার পর ঠিক কি টার্গেট রয়েছে, টার্গেট কি সেটার দিকে এবার এগোতে হবে। তো এবার তো লক্ষ্য স্থির করতে হবে। এতদিন না হয় অনেক ঘুরে বেরিয়েছো, বুঝতেই পারোনি কি করবে, কি ভালো লাগে আমার, কি ভালো লাগে আমার। তো শুধু ঘুমোতেই ভালো লাগে, খালি মনে হয় ও বাবা আবার উঠতে হবে। এই যে এখন ধরো, এখন কারা কারা শুয়ে শুয়ে ক্লাস করছো, একদম সত্যি কথা বলো দেখি। সত্যি কথা, কারা কারা শুয়ে শুয়ে ক্লাস করছে? আচ্ছা, নিট, আরমান, সাউন্ড ইস্যু কিছু নেই? হেডফোন ইউজ করো, সাউন্ড ইস্যু কিছু নেই? বাকিরা একটু সাউন্ড নিয়ে বলবে। দু তিনজন লিখছে বটে। যেই মাইকের ওইখান থেকে সেই একটা করা যায়। সাউন্ড কিন্তু ঠিক আছে, হুম, আমরা চেক করেছি। হেডফোন ইউজ করো, একদম এই যে চালিয়ে দেখা হচ্ছে, সাউন্ড ইস্যু কিছু নেই, ঠিক আছে? সাউন্ড ঠিক আছে, এই তো বলে দিয়েছে। টেবিলে ক্লাস করছে, একজন হেঁটে হেঁটে ক্লাস করছে, বাহ, খুব সুন্দর। খেতে খেতে ক্লাস করছে, শুয়ে শুয়ে ক্লাস করছে, সুন্দর। সাউন্ডে কোনো প্রবলেম নেই, রোজ ক্লাস হচ্ছে। স্টুডিওতে একটু কাজ চলছে, তার জন্য ক্যামেরা লাইটে একটু আধটু মনে হতে পারে যে উজ্জ্বলতা বেশি কম, বা একটু অন্যরকম লাগছে অন্য দিনের তুলনায়, যেরকমটা নর্মালি ইউটিউবে দেখেছো। তো সেটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, কোনো কিছু বিশাল কোনো প্রবলেম নয়। তবে সাউন্ডে কোনো প্রবলেম নেই, সাউন্ড ঠিক আছে। যাদের মনে হচ্ছে তারা হেডফোন ইউজ করো, নিজেদের ডিভাইসে সাউন্ড ইনক্রিজ করাও। আমি এক্ষুনি তোমাদের আরো একবার চেক করিয়ে দেখিয়ে দিতে পারি যে আমি যেখানে চালিয়েছি ওই সেম, তোমরা যে অ্যাপ থেকে ক্লাস করছো সেম জিনিস আমার মোবাইল থেকে চালিয়ে দেখাতে পারি। তো সেখানে কিন্তু একদম জোরে জোরে সাউন্ড, ঠিক আছে, কমাতে হচ্ছে রীতিমতো। সো নো সাউন্ড ইস্যু, সবকিছু চেক করে ক্লাস শুরু হয়েছে। এবার বলবো সেমিস্টার 3-তে কি রয়েছে, সিলেবাস কি।
সেমিস্টার 3 তে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা সিলেবাস ওয়াইজ, সিলেবাস সবার কাছে আছে নিশ্চয়ই, 11-12 সেমিস্টারের পুরো একসাথে সিলেবাস পিডিএফ সবার কাছে থাকা উচিত। পদার্থের তরল অবস্থা, লিকুইড স্টেট। লিকুইড স্টেট আজকে আমরা শুরু করছি। আমাকে একজন দুজন লিখেছিল অর্গানিক দিয়ে শুরু করতে, তবুও ম্যাম জানি আপনার নিজস্ব প্ল্যানিং আছে। ব্যাপারটা হচ্ছে ফিজিক্যালে তো এই একটাই দাদা আছে, তো এই দাদাকে আগে কমপ্লিট করে দিই না, ততদিনে তোমাদের সাথে আলাপচারিতা হয়ে যাবে, তার সাথে ফিজিক্যালের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, তারপরে অর্গানিক একদম ধোঁয়া ধোঁয়া অর্গানিক আমরা বুঝে নেবো, কোনো চাপ নেই। কোন বইটা নেব, হ্যাঁ এটা আর একটা সমস্যা। 11-এ কোন বইটা পড়েছো বাবু তোমরা? ম্যাক্সিমাম লোকজন কি বলে দেখি, 11-এ কোন বইটা পড়েছো? 12 হয়ে গেছে মানে বই নেওয়া নিয়ে সমস্যা থাকা উচিত নয়, ঠিক আছে? 11-এ কোন বই পড়েছো? শ্যাডো? শ্যাডো কি দেখো, প্রীতম ভৌমিক, এক্ষুনি একটা কথা আমি বললাম, শুনলে কি প্রীতম? যে স্টুডিওতে একটু কাজ হচ্ছে, ক্যামেরা আর লাইট, ঠিক আছে, তো সেই কারণে ভিডিও একটু অন্যরকম লাগতে পারে। খারাপ ভালোতে যাচ্ছি না, বুঝতে পারা যাবে না সেরকমটাও নয়, কিন্তু অন্যরকম লাগতে পারে। সেটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি যদি সেই ঠিক হওয়ার জন্য অপেক্ষা করতাম, তাহলে ক্লাস শুরু হওয়ার ডেট আমাকে এখনো 2 সপ্তাহ পিছিয়ে দিতে হতো। তো সেটা আমার মনে হয় কারোর খুব একটা ভালো লাগতো না, আমারও না। তাই ক্লাস আমি শুরু করে দিয়েছি, কারণ এই যা কোয়ালিটি তোমরা দেখছো, এতে ক্লাস করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। বাকি পিডিএফ নোটস তো ঝকঝকে ডাউনলোড করে দিয়ে দেবো, কোনো চাপই নেই, ঠিক আছে? আচ্ছা, শুধু আমার নোটস, ঠিক আছে, তাহলে তো কোনো চাপই নেই। তবু একটা বই রাখবে, যারা এনসিআরটি রয়েছে এনসিআরটি পড়বে, বিশেষত যারা ইংলিশ মিডিয়াম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম, বা যারা কম্পিটিটিভ টার্গেট করবে, তারা অবশ্যই এনসিআরটি রাখবে। এনসিআরটি অবশ্যই রাখবে, যেই মেন হোক, ডাব্লিউবিজেই হোক, নিট হোক, ঠিক আছে? যে কোনো কম্পিটিটিভের জন্য এনসিআরটিটা রেখে দেবে। সিলেবাস সেই কম্পিটিটিভের দেখে ফলো করবে, কিন্তু এনসিআরটিটা একবার দেখতে হবে। আর নিটের জন্য তো অবশ্যই। সাঁতরা, ম্যাক্সিমাম লোকজন ছায়া, ওই যে শ্যাডো বললাম, শ্যাডো মানে ছায়া, ঠিক আছে? ম্যাক্সিমাম লোকজন ছায়া করে, ফলো করে, আর কিছু জন সাঁতরাও কেনে, কোনো অসুবিধা নেই, তোমরা ছায়াটাই কন্টিনিউ করতে পারো। আমি কোনো বাছাই করে কিছু বলছি না, ছায়া সাঁতরা যে কোনো একটা একটা টেক্সট বুক রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। বাকি নোটসে সব থাকবে। কিছু থিওরি পোর্শন আমি তোমাদের বলে দেবো, যে এটা একটু বই থেকে রিড করে নেবে, পড়ে নেবে, বা ধরো আমি বোঝানোর পর একবার বইটা পড়ে নিলে, সেটা অবশ্যই, বই পড়া সবসময় একটা ভালো অভ্যাস, সেটাকে অবশ্যই কন্টিনিউ রাখার চেষ্টা করবে। আর তার সাথে যেটা প্রয়োজন, ধরো একটা মস্ত থিওরি, কিছুই না, হয়তো কোনোদিন প্রশ্নও আসবে না, কিন্তু একটু দেখে রাখা ভালো, তো সেরকম জিনিসগুলোর জন্য বইটা একটা রেখে দেওয়া দরকার, ঠিক আছে? পদার্থের তরল অবস্থার লেকচার 1 আজকে আমরা শুরু করব। কি আছে সিলেবাসে, চলো কথা কম বলে একটু শুরু করি। লিকুইড স্টেট সিলেবাসে কি কি রয়েছে দেখে নাও। আমাদের সেমিস্টারে সিলেবাসকে একটু অন্যভাবে মডিফাই করা হয়েছে। তো আগে যেরকম সলিউশন, দ্রবণ বলে একটি চ্যাপ্টার ছিল, সেই দ্রবণের মধ্যে পড়তাম, আবার পরে গিয়ে একটা সেই সারফেস কেমিস্ট্রি থাকতো, পৃষ্ঠতলীয় রসায়ন, সেখানে আবার কিছু জিনিস থাকতো কোলয়েডীয় দ্রবণ। তো সেই দুটো জিনিসকে একত্রিত করে তরল অবস্থা করে দেওয়া হয়েছে, বাঁচা গেছে। ইন্ট্রোডাকশন, তারপরে সলিবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইড, এখানে হেনরির সূত্র পড়বো। দেন কঠিন দ্রবণ, কোনো প্রশ্ন সেই অর্থে এই জায়গা থেকে আসে না, একবার জাস্ট দেখে নেওয়া। এইখান থেকে শুরু হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে ভেপার প্রেশার, মানে বাষ্পচাপ, রাউল্টের সূত্র। ভেরি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কলিগেটিভ প্রপার্টিস, অধিকাংশ প্রশ্ন নিউমেরিক্যালস এই জায়গা থেকে আসে, এবং তারই যে 4টে কলিগেটিভ প্রপার্টি রয়েছে, সেই জিনিসগুলো রয়েছে। দেন এই যে কলয়েডাল সলিউশন, আর একটা পোর্শন এখানে অ্যাড করা হচ্ছে, যেটা আগে অন্য চ্যাপ্টারে থাকতো, এবং সেটাও একটু থিওরি বেস চ্যাপ্টার। সেই জিনিসগুলো একটু দেখতে হবে, কলয়েডের কিছু ধর্ম রয়েছে, ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, এগুলো দেখতে হবে, ঠিক আছে? স্নেহা বলছে আগের বছরও স্যাডও ছিল, কিন্তু ছায়া দিয়ে মায়া না বাড়িয়ে ও নোটস খুলে পড়েছে, তাতেই বলছে ফাটাইয়া দিয়েছে, ভালো করে গেছো, ঠিক আছে? হ্যাঁ, রায়ান ম্যাটিক দেখো আমার কাছে, মানে পাবলিশার্সরা দিয়ে যায়, সব বই রয়েছে। এবার ব্যাপার হচ্ছে বইগুলোকে একটু উল্টে পাল্টে দেখে নেওয়া, আমিও দেখি। এবার সব বইতেই কন্টেন্ট রয়েছে,
প্রচুর কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তো তুমি একটা বই রাখো না। এবার ছায়াটা ম্যাক্সিমাম লোকজন রাখে, তো সেটাই রাখতে পারো। যে কোনো অন্যটা যদি তোমার মনে হয় ছায়া না রেখে মায়া রাখবো, এই মায়া বলছি মানে অন্য কোনোটা রাখবে, তো সেটা কোনো অসুবিধা নেই রে ভাই। ঠিক আছে অভিজিৎ, আজকে প্রথম ক্লাস বলে এরকম ধীরে সুস্থে একটু গল্প গুজব হচ্ছে, ঠিক আছে? এরপরে কিন্তু আমরা সিরিয়াসলি ক্লাস করব। যদিও এটা বোর্ড এক্সামের ক্লাস, তবুও সিরিয়াস থাকতে হবে। ক্লাস অলওয়েজ সিরিয়াসলি করা উচিত, পড়াশোনা ফোকাস করা উচিত কন্টেন্টে। আচ্ছা এই যে ব্যাপার, কাল হচ্ছে সেমিস্টার 2 এর এক্সাম, এই জন্যই আমি ভেবেছিলাম সেমিস্টার 3 আর একটু পরে শুরু করব কিনা। কারণ অনেক স্কুলে 11 এর পরীক্ষাই হয়। কাল যদি কারোর পরীক্ষা হয় তো বাবু আজকে গিয়ে সেইটা পড়ো। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। আর আজকে আমরা খুব বেশি দূর এগোবো সেরম নয়, কিছু ইন্ট্রোডাক্টরি জায়গাপত্র দেখব। এই তরলে তোমার গ্যাসের দ্রব্যতা নিয়ে হেনরির সূত্র টুত্র দেখব। আর কঠিন দ্রবণটা একটু ইন্ট্রোডাকশন আমি দেবো। এইটুকু জিনিসই মোটামুটি আজকের আমাদের টার্গেটে থাকবে, ঠিক আছে? তো সেই জন্য যাদের যাদের কালকে পরীক্ষা সেমিস্টার 2 এর, তারা কালকের পরীক্ষাটার জন্য প্রিপেয়ার হবে। কোনো অসুবিধা নেই, যা পড়াবো সেটা পরীক্ষার জন্য কম ইম্পর্টেন্ট, কিন্তু পড়তে হবে, রেকর্ডিং থেকে যাবে। নেক্সট, যেই দাও ডাব্লিউবি, যেই দাও নিট দাও, যে ডাউটগুলো আছে টুকটাক নিয়ে নি। যেগুলো, যে এক্সামগুলোই তুমি দাও, কম্পিটিটিভে যে কোনো এক্সাম দাও, আমি বেসিক কনসেপ্ট যা পড়াই, বোর্ড এক্সামের যে প্রিপারেশন করাই, সেটা যে কোনো কম্পিটিটিভের কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করে দেবে। আমি এটা কিন্তু ব্যাচ লঞ্চেও বলে দিয়েছি। আজ ব্যাচ লঞ্চ নয়, আমি বহু আগে থাকতে সমস্ত ক্লাসেই প্রয়োজন যখন হয়, লোকে যখন জিজ্ঞেস করে, আমি এই কথাটাই বলি যে আমি যা পড়াই সেটা তুমি ঠিক করে পড়লে তুমি যে কোনো কম্পিটিটিভের পিওয়াইকিউ ইজিলি সলভ করতে পারবে। হ্যাঁ, কিছু এক্সট্রা জিনিস যদি কম্পিটিটিভে থাকে যেটা বোর্ড এক্সামের সিলেবাসে নেই, সেটা হয়তো তোমাকে আলাদা করে পড়ে দিতে হলো, কিন্তু সেটা অল্প জিনিসই হয়। তাই আমি বলছি বোর্ডটাকে ফোকাস করলেও তুমি কম্পিটিটিভ ভালো করে তৈরি করতে পারবে। আর বোর্ড এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর বেশ কিছুটা সময় পাওয়া যাবে, তাই সেখানে বাকি পোর্শনটুকু করে নেওয়া যাবে। আর বাকি পয়েন্ট যেটা রইলো বাকি, সেটা হলো আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুরো লেখা হতো, এখন সেমিস্টার হয়ে যাওয়ার প্রথম সেমিস্টারই এমসিকিউ। তো এমসিকিউ প্যাটার্ন মানেই তোমাকে কম্পিটিটিভের জন্যই এগিয়ে দেওয়া হচ্ছে, আরো বেশি উৎসাহ দেওয়া হচ্ছে। তো সেই জন্য নিজেকে প্রিপেয়ার করো। শুধু যদি একদম ফোকাসড হয়ে থাকো যে না আমি এই বছরে মানে 2027-এ তোমরা সেমিস্টার 4 দেবে, দেওয়ার পরেই তোমরা সেই বছরেই ধরো যেই মেন, তারপরে যে অ্যাটেম্পটা থাকবে বা ডাব্লিউবিজেই বা নিট ক্র্যাক করবে সেই বছরেই, মানে উইদাউট এনি ড্রপ, ড্রপের কথা কোনো দিন মাথায় আনবে না প্রথমেই। একদমই ভাববে না এই বছরটা হোক আবার পরের বছর হবে, এরকম জিনিসপত্র মাথায় আনবে না। দেখো, ড্রপ মানুষ প্রয়োজনে দেয়। বি প্র্যাকটিক্যাল। কটা ক্লাসে শেষ করবো, এগুলো পরে পরে আসছি, ঠিক আছে? আমি প্রচুর চ্যাট চলে যাচ্ছে, তো আমাকে একটু বলতে দাও, শোনো তোমরা মন দিয়ে। ড্রপ তখনই দেয় যখন সে সেই সিচুয়েশনটায়, তার সেই পরিস্থিতিটাই ওরকম যে আমি চাইছি আমার লক্ষ্যই ডাক্তার হওয়া, বা আমি চাইছি যে আমি ইঞ্জিনিয়ারিং এ ওইটা পড়বো, কিন্তু আমি অন্য কোনো জায়গায় অ্যাডমিশন নিতেই চাইছি না, আমার কোনো কিছু ভালো লাগে না, মানে পুরো তার ওইটাই ডেডিকেশন, কিন্তু সে কোনো কিছু মার্কসের জন্য পারলো না বা কোনো কারণে পারলো না এই বছর, দেন তুমি ড্রপ নিচ্ছ, সেই সিচুয়েশনে সে ড্রপ নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু প্রথমেই নয়। কারণ অনগোয়িং স্টুডেন্ট হিসেবে তুমি ভালো করে প্রিপেয়ার হতে পারবে, সময়ও পাবে, এবং অবশ্যই ক্র্যাক করে বেরিয়ে যেতে পারবে। তাই প্রথম থেকে নেগেটিভ ভাবে না। আচ্ছা কখনো এরকম তো ভাবো না এই বছর সেমিস্টার 2 দিচ্ছি আবার পরের বছর দেব, এটা কেউ ভাবে? সে যার সাপ্লি হয়ে যায় তার কথা বাদ দাও, কিন্তু ভাবে তো না। তো তাহলে ড্রপের জন্য এত ভাবনা কিসে? তোমার কম্পিটিটিভের জন্য ড্রপের কথা ভাবে কেন? হ্যাঁ, কারণ ওখানে কম্পিটিশন অনেক। ম্যাম এখানে তো সবাই ঠিকঠাক পরীক্ষা একটু দিলেই পাস হয়ে যাবে, কিন্তু ওখানে তো একটা র্যাঙ্ক লাগবে অ্যাডমিশনের জন্য, কম্পিটিশন অনেক বেশি। কিন্তু তোমার তো একটা সিট দরকার, তোমার তো দরকার নেই ক লাখ পরীক্ষা দিল, তুমি তো সবাইকে তুমি সিকিউর করতে গেছো, তুমি নিজেকে সিকিউর করতে গেছো। তো তুমি সেই অনুযায়ী প্রিপারেশন নিলেই তো হয়। তোমার বোর্ড এক্সাম তুমি পাস করার জন্য প্রিপেয়ার নিচ্ছ, সেটাকে তুমি আরো ভালো করে প্রিপেয়ার হও যাতে তুমি কম্পিটিটিভটাও ক্র্যাক করতে পারো। সবটাই মনের ব্যাপার, মাইন্ডসেট। মাইন্ডসেট যদি প্রথম থেকে ঠিক থাকে তাহলে সে পারবে। আর প্রথম থেকে সে যদি আগেই না হবে না,
এটা ভেবে বসে থাকে যে এতজন পরীক্ষা দেয় কি করে করব, ব্যাস মিটে গেল, বাত খতম, ছেড়ে দাও। হ্যাঁ সোহেল চিনতে পেরেছি। নেক্সট হচ্ছে কটা ক্লাসে চ্যাপ্টার শেষ করব? 4টে থেকে 5টা, ঠিক আছে, 4টা থেকে 5টা। প্রথম ক্লাসটা যেহেতু আমরা অনেকটা টপিক কিছু কভার করব না, অল্প কিছু ইন্ট্রোডাক্টরি জিনিসপত্রই বলবো, ইন্ট্রোডাক্টরি না এগুলো সিলেবাসেই রয়েছে, কিন্তু তরলের বাষ্পচাপ এবং রাউল্টের সূত্র থেকে নেক্সট ক্লাসে, দেন কলিগেটিভ শুরু করব নেক্সট ক্লাসে। এবার তারপরে কলিগেটিভটা শেষ হবে, তাহলে এই করে 3টে ক্লাস হয়ে যাবে। তারপরে আরো কিছু ভ্যান্ট অফ ফ্যাক্টর ওগুলো হবে চতুর্থ ক্লাস। 4 নম্বর পর্যন্ত তো যাবই, যদি নিডেড দরকার হলে 5 নম্বর আসবে, আদারওয়াইজ 4 থেকে 5, ঠিক আছে। 11 তেমন হয়নি মানে তোমাকে এবারে সেই 11 গুলো দেখো অনেক টাইম থাকে, তুমি 11-এর এক একটা চ্যাপ্টার রিভিশন করার চেষ্টা করো যাদের 11-এ অনেকটা বেশি ব্যাকলগ আছে। আচ্ছা অনেক গল্প হয়েছে, চলো এবারে প্রথম কিছু জিনিস বলি, যে দেখো তোমাকে জানতে হবে দ্রবণ, ঠিক আছে। দ্রবণ, আমরা যে দ্রবণ নিয়ে আলোচনা করব সেই দ্রবণ হচ্ছে বাইনারি সলিউশন, অর্থাৎ দ্বি উপাদান বিশিষ্ট দ্রবণ। কি বললাম? দ্বি উপাদান বিশিষ্ট দ্রবণ, অর্থাৎ দ্রবণের দুটো কম্পোনেন্ট থাকবে। কম্পোনেন্ট মানে কি? উপাদান। একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রাবক, আমরা এই দুটো আছে বলে বাইনারি সলিউশন বলা হচ্ছে। তো এটা একটা দ্রবণ যেখানে দুটি উপাদান রয়েছে, একটা হচ্ছে দ্রাবক, দ্রাবককে আমি এ দিয়ে ডিনোট করব, কারণ এরপরে যেখানে অনেক ফর্মুলা টর্মুলা আসবে সব জায়গাতে এই জিনিসগুলো লিখবো, তো হয় এ দিয়ে লিখবো অথবা 1 দিয়ে লিখবো। এ দিয়েও লেখা যেতে পারে, 1 দিয়েও লেখা যেতে পারে, যে কোনো একটা, হয় এটা নয় এইটা। আর দ্রাবকে দ্রাবকে বি দিয়ে লিখবো অথবা 2 দিয়ে লিখবো। অ্যাকচুয়ালি এরকমটা বলা হয়, ধরো চিনির জলীয় দ্রবণ, তার মানে যেটা বেশি পরিমাণে রয়েছে সেটা জল, তাহলে জলটা হচ্ছে দ্রাবক অর্থাৎ সলভেন্ট। ইংরেজি টার্ম অবশ্যই জানবে, এগুলো একদম কমন টার্ম, সলভেন্ট, সলভেন্ট বা দ্রাবক। আর চিনি যেটা দ্রবীভূত করা হয়েছে কম পরিমাণে, জলের তুলনায় অন্তত কম তো বটেই, তো সেটাকে বলা হচ্ছে দ্রাব্য অর্থাৎ সলিউট। এবং দুটি উপাদান বিশিষ্ট এই যে বাইনারি সলিউশনের কথা আমরা বলছি, তাহলে এটা কি তৈরি হলো? এটা তৈরি হলো দ্রবণ অর্থাৎ সলিউশন। দ্রবণ অর্থাৎ সলিউশন, ঠিক আছে। সলভেন্ট সলিউট, হ্যাঁ নোট আমার সাথেই, আমার সাথেই ক্লাসে একদম আমার সাথেই নোট করে নেবে। কোনো জায়গাটা যদি মনে হয় আর একটু গুছিয়ে লিখবে, হয়তো আমি কিছু বললাম বললাম যে এই জায়গাটা কিন্তু নিজেরা গুছিয়ে লিখে নেবে, বলতেই পারে, ঠিক আছে। তো সেই জায়গাটা হয়তো তখন লিখতে পারলে লেখো, নইলে সেই জায়গাটা পরে রেকর্ডিং শুনে আরেকবার লিখে নিলে। বা কোনো জায়গাটা মনে হলো যে তুমি বুঝে গেছো কিন্তু তবুও পরে ভুলে যেতে পারো, নিজের মতো করে কিছু লিখে নিতে হবে, সেগুলোর জন্য একটু গ্যাপ রেখে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, নোট কি করে বানাবে মানে? হাতে হাতে লিখে লিখে কি করে নোট বানায়? ক্লাস 12 হয়ে গেছে, ক্লাস 11 কি করলে? বাইনারি মানে দুটো, দুটোর কথা বলা হচ্ছে, ঠিক আছে। বাইনারি কথাটা দুই বোঝাতে বোঝানো হচ্ছে, বাইনারি সলিউশন মানে যেখানে দুটো উপাদান রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা একটা করে ডাউট নিয়ে ভীষণ আমার ইরিটেটিং লাগছে। একটা কথা হচ্ছে কিছু জিনিস তো সিস্টেমেটিক্যালি চলে, টেকনিক্যালি চলে, সেটাই আমি কিছু করতে পারবো না। সেকেন্ড কথা, সাউন্ড একদম ইনক্রিজ করাই আছে, দরকার হলে হেডফোন ইউজ করো। থার্ড পয়েন্ট হচ্ছে একজন লিখছে পিডিএফ, মানে এখনই কি পিডিএফ চাই? মানে আমি এখনো কিছু লিখিনি, কি নেবে পিডিএফ এ? দেবব্রত প্রধান, পিডিএফটা তখন পাওয়া যায় যখন ক্লাস এন্ড হয়, আমি যা লিখবো সেটাই পিডিএফ নোটস হিসেবে যাবে, হ্যাঁ। তো আমার মনে হয় ক্লাসটা নোট ওয়াইটি থেকে করা আছে মানে তাহলে এক্সট্রা জিনিস নিয়ে নেবে, এক্সট্রা জিনিস হ্যাঁ লিখে নেবে। হ্যাঁ সৌমিলি চিনতে পেরেছি, এক্সট্রা নোট পাওয়া যাবে মানে? সুনীল কুমার কি বলতে চাইছে এক্সট্রা নোট মানে? হ্যাঁ ক্লাস শেষে তো পিডিএফ পাওয়া যাবে, নোটস একদম অ্যাটাচ করে দেওয়া হবে।
তোমরা দেখবে যে রেকর্ডিংটা থাকবে ওখানেই একটা পিডিএফ বলে একটা কিছু থাকে, ওই জায়গাটা ক্লিক করলে পেয়ে যাবে, পেয়ে যাবে। এক্সট্রা নোট পাওয়া যাবে মানে বুঝতে পারিনি এটা কি? হ্যাঁ আমার সাথে লিখে নাও একদম। জিয়া, লাস্ট এই কথাটা বলে শুরু করবো। হ্যাঁ চিন্তা কেউ করিস না, সব পাওয়া যাবে, মিটে গেল। তো দ্রবণ নিয়ে কথা হচ্ছিল, এবার আমরা দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন পদ্ধতিগুলো দেখব, যেগুলো অলরেডি তোমরা মনে আছে কিনা জানি না, ক্লাস 11-এর সেমিস্টার 1 একদম শুরুতে যে তোমরা মোলের ধারণা পড়েছিলে মনে আছে, সেখানে কিন্তু এই টপিকটা থাকে। কারণ মোল কনসেপ্ট বা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণাতে আমরা সমস্ত প্রাথমিক ধারণাটাই পড়ে থাকি। আচ্ছা ঠিক আছে, যে যেভাবে খুশি করো, আমাকে পড়াতে দাও এবার। কিন্তু যেহেতু আমরা দ্রবণ পড়ছি, এখানে মোল ভগ্নাংশ আসবে, বিভিন্ন জায়গায় মোলালিটি আসবে, মোলারিটি আসবে, এবার অনেকেই ভুলে ভুলে খেয়ে ফেলেছে। তো ইনিশিয়ালি আমরা এই জিনিসগুলোকে আজকে রিভিশন করে নেব। প্রথম যেটা বলবো, শতকরা মাত্রা। দ্রবণের গাঢ়ত্ব যেগুলো একদম ইম্পর্টেন্ট এবং বারবার আমাদের লাগবে সেগুলো দেখছি। শতকরা মাত্রা বা পার্সেন্টেজ স্ট্রেংথ। পার্সেন্টেজ স্ট্রেংথ শতকরা মাত্রার মাধ্যমে তিন ভাবে দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করা যায়। একটা হচ্ছে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট, আর একটা হচ্ছে পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম, আর একটা হচ্ছে পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম। এই তিন ভাবে শতকরা মাত্রার মাধ্যমে আমরা দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এবারে পার্সেন্টেজ যখন ওয়েট বাই ওয়েট মানে বাই মাস, তার মানে কি ওয়েট অফ সলিউট, সলিউট মানে কি দ্রাব, সলিউট মানে যে দ্রাব, আর সলভেন্ট মানে যে দ্রাবক, অলরেডি আমি বলেছি। এবার যদি কারোর মনে হয় না আমি বাংলাতেই লিখবো, তাহলে সে সলিউট না লিখে এখানে দ্রাব লিখতেই পারে। তবে আমার মনে হয় ইংরেজি টার্ম এগুলো জানা উচিত। এইটা তোমাকে কেউ লিখতে দেবে না, কোনো জায়গায় যখন তোমার কোনো প্রয়োজন হবে ক্যালকুলেশনে, তখন তুমি তোমার মতো করে যদি কোথাও লিখতে হয় তুমি সলিউটকে দ্রাব লিখবে, কিন্তু টার্মগুলো সম্পর্কে ভালো করে কিন্তু ওয়াকিবহাল থাকবে। ঠিক আছে, কারণ পরবর্তীতে যখন হায়ার স্টাডিজে যাবে তোমাকে কিন্তু ইংলিশ টার্ম জানতেই হবে। ঠিক আছে, weight of solute in gram by weight of solution in gram into হচ্ছে 100। কেন 100? কারণ পার্সেন্টেজের কথা বলা হচ্ছে। পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম, নিচেরটা আয়তন উপরেরটা মাস, তাহলে ওয়েট অফ সলিউট ইন গ্রাম, নিচে হচ্ছে ভলিউম অফ সলিউশন। ভলিউমটা কি আবার? ভলিউমটা হচ্ছে আয়তন, দ্রবণের আয়তন। ভি ফর ভলিউম, ভি ফর ভলিউম। ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে আয়তন, দ্রবণের আয়তন। সলিউশন মানে কি? সলিউশন মানে হচ্ছে, সলিউশন মানে হচ্ছে দ্রবণ। এবং আয়তন মানে এটা এমএল এ থাকবে, ইনটু হচ্ছে 100। যখন আমরা বলছি, যখন আমরা বলছি ভলিউম বাই ভলিউম, তার মানে দুটোই আয়তন থাকবে। উপরে ভলিউম অফ সলিউট ইন এমএল, নিচে হচ্ছে ভলিউম অফ সলিউশন ইন এমএল। পার্সেন্টেজ আছে মানে তুমি প্রত্যেকটাতেই 100 দিয়েই গুণ করে দেবে। এই হচ্ছে শতকরা মাত্রার মাধ্যমে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করা হয়। ম্যাম কেমন ভাবে প্রকাশ করা হয় একটু বলবেন? হ্যাঁ বলছি, চলো উদাহরণ দেব। ধরো বলা হচ্ছে তোমাকে যে 30% ওয়েট বাই ওয়েট H2SO4 দ্রবণ, তার মানে কি বোঝাচ্ছে? ধরো তোমাকে বলছে 20% ওয়েট বাই ভলিউম HNO3, H2SO4 যেটাই বলো, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, HNO3 দ্রবণ। ধরো তোমাকে বলছে 10% ভলিউম বাই ভলিউম ইথানল দ্রবণ, এই সবগুলো তোমাকে বলছে। যে দ্রবণই দিক, তোমাকে এর মানে ওটা বুঝতে হবে, কনসেপ্ট বুঝতে হবে। এইগুলো মুখস্থ করে রেখে দিলে কিন্তু হবে না,
তোমাকে কনসেপ্ট বুঝতে হবে। আমি প্রথম দিন এই জিনিসগুলো এমনি এমনি বলছি না, এগুলো হয়তো অনেকের কাছে আছে কারণ তারা 11-এও পড়েছে, খাতায় লেখা, খাতাবন্দি করা আছে, কিন্তু মাথাবন্দি হয়নি। মাথাবন্দি হলে তোমরা অটোমেটিক তাকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে মুখস্থের কোনো ব্যাপার নেই, এখানে মুখস্থের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো বলছে 30% ওয়েট বাই ওয়েট H2SO4 দ্রবণ। তার মানে কি, যখনই পার্সেন্টেজে বলছে তার মানে 100 গ্রাম, 100 গ্রাম, 100 গ্রাম ওজনের কি না দ্রবণ, ওয়েট অফ সলিউশন। নিচে সবের কি রয়েছে, দ্রবণের ভর, দ্রবণের আয়তন। নিচের পোর্শনটা লক্ষ্য করেছো তোমরা, নিচের পোর্শনটা লক্ষ্য করেছো? দেখো এখানটা, এই দেখো, এটা কি সলিউশন, এটা কি সলিউশন, এটা কি সলিউশন। ওয়েট বাই ওয়েট হলে ওয়েট অফ সলিউশন, ওয়েট বাই ভলিউম হলে ভলিউম অফ সলিউশন, ভলিউম বাই ভলিউম হলে ভলিউম অফ সলিউশন। কিন্তু নিচে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে সলিউশনের ক্ষেত্রে। তাহলে যখন তোমাকে বলা হচ্ছে যে 30% ওয়েট বাই ওয়েট, তার মানে আমরা বলবো 100 গ্রাম দ্রবণে, গ্রাম বলছি কারণ নিচেও ওয়েট ওপরেও ওয়েট আছে, 100 গ্রাম দ্রবণে 30 গ্রাম বিশুদ্ধ H2SO4 মিশে রয়েছে বা দ্রবীভূত রয়েছে, দ্রবণ তৈরি হয়েছে। সেখানে দ্রাবক দ্রাব থাকবে, কিন্তু 100 গ্রাম দ্রবণে 30 গ্রাম বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। যখনই আমরা বলছি 20% ওয়েট বাই ভলিউম, 20% ওয়েট বাই ভলিউম, তখন আমরা কি বলবো, তখন আমরা কি বলবো, क्या हो गया, কাহা গয়া। বোর্ডটা ঘুমিয়ে পড়েছে রে, ক্লান্ত না, ক্লান্ত হওয়ার তো কথা না, কি হয়ে গেল। দেখো 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 কি কাণ্ড দেখেছো। যাই হয়ে যাক, এই জায়গাটা আসছে না মধ্যে কথা, ঠিক আছে চলো, এই জায়গাটা রাগ করেছে আমার। 20% ওয়েট বাই ভলিউম HNO3 দ্রবণ, ঠিক আছে? তো এখানে কি বলছে, এখানে বলছে ওয়েট বাই ভলিউম, তার মানে আমরা বলবো 100 ml আয়তনের দ্রবণে। কেন ম্যাম এখানে 100 ml কেন বললেন, কারণ নিচে ভলিউম আছে। 100 ml আয়তনের দ্রবণে 20 গ্রাম, কেন এটা গ্রাম বললেন, কারণ ওপরে ভর। আমরা কি বলছি, দ্রাবটা উপরে, দ্রবণটা নিচে। আমরা প্রত্যেক জায়গায় দ্রাব উপরে রেখেছি, দ্রবণ নিচে রেখেছি। এবার সেটা ওয়েট বাই ওয়েটের ক্ষেত্রে দুটোই ওয়েট, ওয়েট বাই ভলিউমের ক্ষেত্রে দ্রাবর ওজন আর নিচে দ্রবণের আয়তন, ভলিউম বাই ভলিউমের ক্ষেত্রে উপরে দ্রাবের আয়তন, নিচেও দ্রবণের আয়তন। আচ্ছা, আরে লাইভটা করো না, মানে ডাউট হবেই, তো ডাউট তো নাও হতে পারে, মানে আজব তোমাদের। কোনো ডাউট হয়ে গেছে এই ইতিমধ্যে, কি ডাউট কিছু হয়েছে আমাকে একটু বলো তো। আচ্ছা তোমরা না ভীষণ সেই যন্ত্র মানব হয়ে উঠছো, এটা আসলে তোমাদের দোষ নয়, এটা হচ্ছে যুগটাই এরকম। ঠিক পুরো একটা সিস্টেমে বেঁধে দেওয়া হয়েছে, তোমাকে ক্লাস করতে হবে, নোট সেভ করতে হবে, ডাউট জিজ্ঞেস করতে হবে, তারপরে আবার পরের ক্লাসে আসতে হবে, মানে সিস্টেম, এটা একটা পার্ট। ডাউট জিজ্ঞেস করতে হবে, ডাউট কোথায় জিজ্ঞেস করবো। আমি ব্যাচ লঞ্চ করার পর থেকে অনেকেই জিজ্ঞেস করেছি ডাউট কোথায় করবো, ডাউটের জন্য কিছু আছে। আরে তুমি ক্লাস করো না, আমি পুরো একটা বছর শুধু ইউটিউবে পড়িয়েছি, প্রচুর স্টুডেন্ট কমেন্ট গিয়ে নিজেরা চেক করতে পারবে, কোথাও টিউশন পড়েনি, শুধু আমার কাছে ওই অনলাইনেই পড়েছে। হ্যাঁ মাঝে মধ্যে ডাউট টেলিগ্রামে এসছে, ইনস্টাগ্রামেও এসছে, বা আমি আলাদা করে ডাউট অ্যান্ড প্র্যাকটিস সেশন এনেছি, কিন্তু সেই বিশাল কিছু তারা ডাউট কেউ পাঠায়নি, তো তারা বুঝে পরীক্ষা দিয়ে ফাটিয়ে এসেছে। কি করে ক্লাস করো, আগে দেখো তোমার ডাউট আসছে কিনা। হ্যাঁ ডাউট আসাটা অপরাধ নয়, ডাউট আসাটা বরং ভালো, তুমি পড়ছো তাই ডাউট আসছে, না পড়লে তো ডাউটই নেই। কিন্তু আমি চেষ্টা করি এমন ভাবে পড়ানোর যে কোথায় ডাউট তৈরি হবে সেটাও আবার আমিই বলে দিই ক্লাসে, বলে আবার সলভ করে দিই, তার ফলে ডাউটের পরিমাণ ভীষণ কম হয়। এবার ধরো কারো যদি একদম বেসিক কি ক্লিয়ার নেই, তো তার তো ডাউটই ডাউট পর্বত সমান, তো তা সেটার জন্য আবার আমি পরে বোঝাবো, ক্লাসে বলবে, বিভিন্ন গ্রুপও রয়েছে টেলিগ্রামে বা যেখানে হোক,
কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্লাস শুরু হচ্ছে, ডাউটটা ক্লাসের পর কোথায় হবে? আরে তুমি ক্লাস করলেই না, এখনো জানোই না ডাউট হবে কিনা, তার আগেই ডাউট। আজব মানে। একটুখানি একটুখানি নিজের মতো ভাবো। মানে সবাই যা করছে, যে স্রোতে ভেসে যাচ্ছে, তোমাকেও সেই একই স্রোতে ভাসতে হবে তা নয়। তুমি তোমার মতো পড়ো, তোমার মতো বোঝো। এরকমও হয় আমি দেখেছি, সবাই জিজ্ঞেস করছে মানে আমি জিজ্ঞেস করছি না। তুমি যদি পড়ে বুঝে গিয়ে থাকো তো হোয়াটস দ্য প্রবলেম? নো প্রবলেম। পড়ো, বোঝো, না বুঝলে জিজ্ঞেস করো, নিজে নোটস বানাও, কোয়েশ্চেন সলভ করো, আটকালে বলো। কিন্তু একই জায়গায় নিজেকে সিস্টেমে ফেলে দিও না যে এটার পরের স্টেপটাই ডাউট জিজ্ঞেস করা, এবং সেটাকে গ্যাপ দেওয়া যাবে না। ডাউট না থাকলেও যেন সেই, বুঝতে পারছো আমি কি বলতে পারছি? হ্যাঁ, নিজেকে কিছু, নিজের মধ্যে কিছু ইউনিক ব্যাপার সবার মধ্যে থাকে, স্রোতে গা ভাসিয়ে দিয়ে সেই ইউনিক ব্যাপারটাকে নষ্ট করে ফেলো না। সেটাকে বরং সেটাকে রিসার্চ করে বের করো যে তোমার কি ভালো লাগে, তুমি কি করতে চাও। সবাইকেই যেই দিতে হবে, সবাইকেই নেট দিতে হবে, সবাইকেই ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, সেটা যদি তোমার ইচ্ছা থাকে তুমি হও। সবাইকে হতে হবে বলে তোমাকে হতে হবে তা কিন্তু নয়। তাই নিজের কোনটা ভালো লাগে সেটাকে নিজেকে এক্সপ্লোর করো, নিজেকে সময় দাও। এই সময়টা বেস্ট টাইম চলছে তোমাদের জীবনে। যে সময়টা তুমি নিজেকে যতটা সময় দেবে, নিজেকে নিয়ে ভাববে, নিজের ভালো লাগা মন্দ লাগা বুঝতে শিখবে, তত তুমি চুজ করতে পারবে যে হ্যাঁ আমি এই জায়গাটা আমার ভালো লাগা আছে, বা এই জিনিসটা নিয়ে আমি এগোতে চাই। আর আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেক দিক খুলে গেছে কেরিয়ারের। ঠিক আছে, এখন অনেক কিছু মানে ঘরে বসে অনলাইন, এবং অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার ফলেও আরো অনেক কেরিয়ার অপশন খুলে গেছে। আজ থেকে কয়েক বছর আগে কেউ ভাবতেই পারতো না যে এগুলো এক একটা জব অপরচুনিটি। একজন এডিটার থাকবে, একজন থাম্বনেল ডিজাইনার থাকবে, ব্যাপারটা বুঝতে পারছো? আমার নেই সেটা আলাদা কথা, কিন্তু এগুলো তো এক একটা জব তারা পাচ্ছে, করছে। আমি তোমাদের করতে বলছি, আমি বলছি, আমি শুধু জাস্ট এক্সাম্পল দিচ্ছি যেটা তোমরা রিলেট করতে পারবে। এর থেকেও বড় বড় অনেক কিছু রয়েছে যেটা আজকের দিনে রয়েছে, যে অপশনস গুলো তৈরি হয়ে গেছে আসলে। তো সেগুলোকে দেখো তোমার কোনটা ভালো লাগে, ভালো কিছু করার চেষ্টা করো। ঠিক আছে, চলো। এবার বলছে তাহলে 100 ml আয়তনের দ্রবণে বিশুদ্ধ 20 গ্রাম বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড দ্রবীভূত আছে। বিশুদ্ধ কেন বলছে? কারণ তুমি যখন কোনো দ্রবণ তৈরি করছো, দ্রবণে তুমি দ্রাবক নিয়েছো, তুমি বিশুদ্ধ দ্রাবক দিচ্ছ, এরপরে তো দ্রাবক মিলেমিশে একাকার হয়ে গিয়ে দ্রবণ তৈরি হয়ে গেল। 10% ভলিউম বাই ভলিউম ইথানল দ্রবণ 100 ml আয়তনের দ্রবণে 10 ml 10 ml বিশুদ্ধ ইথানল দ্রবীভূত আছে। বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক আছে, আশা করি এর থেকে বেশি ব্যাখ্যার এখানে কোনো প্রয়োজনীয়তা নেই। আমি সব সব বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। এবারে নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি, যেখানে আমরা বলছি, আচ্ছা এখানে আরেকটা বলে দিই, চলো লাস্টেই বলবো। মোলালিটি, মোলালিটি, মোলালিটি ভেরি ইম্পর্টেন্ট। মোলালিটিকে স্মল এম দিয়ে ডিনোট করা হয়। মোলালিটির ইউনিট হচ্ছে, মোলালিটির ইউনিট হচ্ছে মোল পার কেজি, মোল পার কেজি। এই ইউনিট থেকে মনে রাখো, এগুলো কোনোটার সংজ্ঞা তুমি টেক্সট বুক থেকে পড়তে পারো, বাট এগুলো আমি যেটা বলছি সেটা তোমার মাথায় রাখতে হবে। কেউ তোমাকে মোলালিটি কাকে বলে লিখতে দেবে না, কিন্তু তোমার মোলালিটির কনসেপ্ট মাথায় ঝকঝকে থাকা উচিত। সেটার জন্যই আমি এতগুলো কথা বলছি। শোনো, বলছে যে মোল পার কেজি, এই ইউনিটটা থেকেই সংজ্ঞা মনে রাখো। মোল পার কেজি, পার কেজিতে কত মোল আছে। কি বললাম? মোল পার কেজি। আমি কিন্তু এটা প্রথম ক্লাস, আমি বারবার বলছি প্রথম ক্লাস মানে কি, আমি একটু আস্তে আস্তে শুরু করছি, তোমাদের একটু কথা বলছি, তোমাদেরকে একটু মোটিভেশন দিচ্ছি, তোমরা কে কোথা থেকে আছো সেসব জেনেছি। কিন্তু এরপরে আস্তে আস্তে একটু স্পিড আপ হবে, প্রচুর না হলেও আমাদের সময় আছে। কিন্তু
আরো পুরোটাই কিন্তু তোমাকে ক্লাসে কনসেন্ট্রেট করতে হবে, ঠিক আছে? আজকে একটু আধটু কথাবার্তা হলেও নেক্সট ক্লাস থেকে আরো বেশি আমরা টপিক কভার করব, কনসেপ্ট ক্লিয়ার করব, ঠিক আছে? না শরীর ঠিক নেই বাবু, প্রচন্ড কাশি, মানে এখন আমি কম কাশছি, আগের ক্লাসে বেশি কেসেছি, তার আগের ক্লাসে আরো বেশি কেসেছি, প্রচন্ড কাশি হয়েছে। আর এই কথা কথা মানে গলারই তো কাজ, যত ক্লাসটা নিই কাশি বাড়তে থাকে, মানে কমে গিয়েও একটা ক্লাস নেওয়ার পর দেখি বেড়ে যায়, তো সেটা একটা সমস্যা আছে বটে। মোলালিটি, মোল পার কেজি, পার কেজিতে কত মোল, অর্থাৎ কি 1 কেজি বা 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত হয়ে দ্রবণ প্রস্তুত করে সেটাকেই দ্রবণের মোলাল গারত্ব বলে বা মোলালিটি বলে। সেটা না লিখে আমি ওয়ান লাইনে জিনিসটাকে লিখে দিলাম, 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত রয়েছে। আবার বলি, 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে, কোনটায় দ্রাবকে যত মোল কি দ্রবীভূত রয়েছে সেটাকে বলা হয় মোলালিটি। মোলালিটিকে আমরা এক কথায় এইভাবে ডিনোট করতে পারি, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ সলভেন্ট ইন কেজি। দেখো, আচ্ছা আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও। তোমাকে বলা হচ্ছে যে 100 গ্রাম দ্রাবকে 5 গ্রাম দ্রবীভূত আছে। দ্রাবের আণব ভর, অর্থাৎ এটার মলিকিউলার মাস আমি এখানে লিখে দিচ্ছি, মলিকিউলার মাস 25। তাহলে মোলালিটি কত, মোলালিটি কত বা দ্রবণের গারত্ব মোলালিটি এককে প্রকাশ করো, বা মোলালিটি কত, যেটাই হোক প্রশ্নটার উত্তর দাও কুইক। হ্যাঁ নবশ্রী যেটা লিখেছো ঠিক লিখেছো, কেন বলো তো, এই জিনিসটাকে ডাইরেক্টলি কোয়েশ্চেনে অনেকে অ্যাপ্লাই করে দেয়। ব্যাপারটা এরকম নয় যে তুমি এখানে ওয়েট লিখে দিলে এখানে মোল লিখে দিলে, তোমাকে মাথায় রাখতে হবে 1 কেজিতে কত মোল রয়েছে। সেখানে তোমাকে যখন অন্য কোনো গ্রাম দিচ্ছে, তার মানে অত গ্রামে কত রয়েছে, 1000 গ্রামে কত, সেটা হিসেব করে বের করতে হবে, সেই জন্যই অঙ্কটা দিয়েছি। উত্তর চাই, এতজন ক্লাসে রয়েছে, উত্তর পাই নাই। হ্যাঁ হ্যাঁ, আগের বছরের বই থাকলে কি অসুবিধা, তো কিছু নেই, আগের বছর মানে তার আগের বছর বলছো নাকি নবশ্রী, নাকি জিজ্ঞেস করছে এটা প্রিয় রঞ্জন। দেখো, সেমিস্টার হওয়ার পর বই ভেঙে দিয়েছে, প্রথমবার সেমিস্টার হওয়ার পর বই ভেঙেছিল, কিন্তু তবু সিলেবাস না দেখে ভেঙে দিয়েছিল। তার ফলে কি হয়েছে, বইটাই মাঝখান থেকে ভাঙা হয়েছে, কিন্তু সিলেবাসের লোকজন এদিক ওদিক হয়ে গেছে। তার পরের বছরে ঠিকঠাক করে বইটাকে ভেঙে দুটুকরো করা হয়েছে। এবার জিনিসপত্র ভিতরে একই আছে, তোমার কাছে পুরোটা থাকলেই চলবে, কোনো চাপ নেই। একটু আধটু জিনিস এক্সট্রা হয়তো রয়েছে, কোয়েশ্চেন আরো বেশি এক্সট্রা দেওয়া হয়েছে, তো ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা প্রথম কথা প্রীতম, আমি একজনকেই দেখলাম যে ক্যাপিটাল এম লিখেছে, মোলালিটিকে আমরা ক্যাপিটাল এম লিখতে পারি না, ক্যাপিটাল এম মানে মোলারিটি র, আর ক্যাপিটাল এম আমরা এখানে লিখবো না, কারণ এটা মোলালিটি ল। তাহলে এখানে যেটা বলছে, এটা যেটা বলছে 100 গ্রাম দ্রাবকে কত আছে, 5 গ্রাম, তাহলে 5 মলিকিউলার মাস 25। আরে বাবা, নাম্বার অফ মোলস অফ সলিউট তুমি কি করে বার করবে, মাস অফ সলিউট, দ্রাবের ভর তোমাকে দেওয়া থাকতে পারে, ডিভাইডেড বাই মলিকিউলার মাস অফ সলিউট,
মোদ্দা কথা তুমি তো পড়েছিলে মোল সমান মাস বাই মলিকিউলার মাস, ওটাই আমি সলিউট দিয়ে গুছিয়ে লিখেছি, আর কিছু করিনি, আর কিছু করিনি গো, আর কিছু করিনি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এত মোল। মোলে কেন চলে এলাম? কারণ কত মোল রয়েছে সেটা আমাদের জানা উচিত, কারণ আমরা মোলালিটি বের করতে চাইছি। তাহলে 1000 গ্রাম দ্রাবকে কত, তাহলে 5/25 ইন্টু, প্রথমে 1 গ্রামে এরকম ঐকিক নিয়ম তুমি করতে পারো, ঠিক আছে, উপরে 1000 নিচে 100, তুমি 1 গ্রামে করলে নিচে 100, 1000 করলে উপরে, তাহলে কত এলো, তাহলে 5 5 25, 0 0 কেটে গেল, 5 2, তার মানে তুমি বলছো 2 মোল। সবাই পেয়েছে 1000 গ্রাম দ্রাবকে 2 মোল দ্রবীভূত আছে, এবং এই লাইনটাও তো তাই বলছে, 1000 গ্রাম দ্রাবকে কত মোল দ্রবীভূত আছে সেটাই নাকি মোলালিটি। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা বলতে পারি যে দ্রবণের মোলালিটি কত হবে, অর্থাৎ 2 মোলাল দ্রবণ। এইটা দ্রবণের মোলালিটি কত হবে, 2 মোলাল। তার ব্যাপারটা বোঝা গেল। ডাইরেক্টলি অনেকে কি করবে, এখানে ধরো 1/5 মোল বেরোলো আর নিচে বসিয়ে দিল ওয়েট 100, ব্যাস, ম্যাডাম তো ফর্মুলা বলেছিলেন, আচ্ছা এই সব বলেছিলেন, আর দেখো এটা 100 গ্রাম রয়েছে, আমি বলছি 1 কেজিতে কত মোল, 100 গ্রামে এটা 1 কেজি মানে 1000 গ্রামে কত, সেটা তুমি বার করো, সেটা তুমি বার করো। আচ্ছা, দ্রবণের বিভিন্ন যে গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি, সেখানে যদি কোথাও আয়তন রাশি অর্থাৎ ভলিউম রাশি উপস্থিত থাকে, উপস্থিত থাকলে ভলিউম রাশি উপস্থিত থাকলে সেটা টেম্পারেচার ডিপেন্ড করবে, অর্থাৎ উষ্ণতা ওপর নির্ভর করবে, নির্ভরশীল হবে। আর যদি ভলিউম রাশি উপস্থিত না থাকে তাহলে কিন্তু টেম্পারেচার ইনডিপেন্ডেন্ট হবে, এটা মাথায় রাখতে হবে। এখানে যদি আয়তন অর্থাৎ ভলিউম রাশি না থাকলে উষ্ণতা নিরপেক্ষ হবে, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমার মনে হয় এখানে তুমি বলতে পারবে এখন যে কে উষ্ণতার উপর নির্ভর করবে কে করবে না, এটা কোথাও ভলিউম আছে নেই, উষ্ণতা নিরপেক্ষ, এখানে ভলিউম আছে এখানে ভলিউম আছে, তার মানে উষ্ণতার উপর নির্ভর করবে। মোলালিটিতে কোথাও কোনো উষ্ণতা নেই, তার মানে এটা এই ভলিউম নেই, তাহলে এটা কি হবে, এটা উষ্ণতা নিরপেক্ষ হবে। সবকটা আমি লিখছি না, তোমরা ভলিউম আছে না নেই, আয়তন রাশি আছে না নেই সেটা দেখেই বলতে পারবে, ঠিক আছে, হুম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার আমরা পড়ব মোলারিটি। এক্ষুনি আমরা কি পড়লাম, মোলালিটি, এবার আমরা পড়ব মোলারিটি। মোলারিটি, মোলারিটিকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হয়, যার একক হচ্ছে মোল পার লিটার। আমি একটু আগে তোমাদের বললাম না, ইউনিট দেখেই তুমি বলবে মোল পার লিটার, পার লিটারে কত মোল, মোল পার কেজিতে আমরা বলেছি পার কেজিতে কত মোল, এখানে বলছি পার লিটারে কত মোল, কিন্তু মাথায় রাখতে হবে মোলালিটিতে পার কেজি মানে সেটা কিসের কেজি, দ্রাবকের কত গ্রাম, মানে 1 কেজি দ্রাবকের কেজি, ওটা ওয়েট অফ সলভেন্ট ইন কেজি। আর এখানে পার লিটার মানে কার লিটার, না দ্রবণের আয়তন, ভলিউম অফ সলিউশন, এই দুটো ডিফারেন্স মাথায় রাখতে হবে। এখানে কি বলছে, এখানে বলছে যে 1 লিটার বা 1000 ml আয়তনের দ্রবণে যত মোল দ্রাবক দ্রবীভূত আছে, সেম জিনিস,
আমরা কি বলছি, আমরা বলছি যে 1 লিটার বা 1000 ml আয়তনের দ্রবণের আয়তন, এটা ভলিউম অফ সলিউশন, যত মোল কি দ্রাব দ্রবীভূত আছে, সেম জিনিস। তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতেই পারি যে মোলারিটিকে আমরা লিখছি নাম্বার অফ মোলস অফ সলিউট, দ্রাবের মোল সংখ্যা, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। আর সেম ভাবেই এখানের মতোই ক্যালকুলেট করতে হবে। তোমাকে যদি বলে দেয়, তোমাকে যদি এখন বলে দেয় যে 500 ml দ্রবণে 5 মোল দ্রবীভূত আছে, তাহলে মোলারিটি কত? ঝটপট বলে ফেলো, ঝটপট বলে ফেলো। স্নেহ বলো। একজন ছিল নেহা, তাকে আমি নেহু বলতাম এই অনলাইনের ক্লাসে। আর এটা হচ্ছে স্নেহা, একটা স আগে যোগ হয়েছে, সেই জন্য একে স্নেহ বলছি। অভ্রদি, ভেরি গুড। কুইক করতে হবে, এগুলো কুইক করতে হবে। সলিউটার ওয়েট জেনে কি হবে, চাই তো মোল, ডাইরেক্টলি মোল বলে দিয়েছি তো, আগেরটাতে আমি ওয়েট বলেছিলাম ইচ্ছা করে, বার তো করতে হয়েছিল মোলই, তোমাকে তো মোল বলে দিয়েছে। তো 500 ml এটা হলে 1000 ml দ্রবণে কত হবে, ঐকিক নিয়মে করো। আরে ডাবল করো না, এটা ডাবল এটা ডাবল। তুমি যদি ঐকিক নিয়মে কেটে কেটে করতে চাও আমি করে দেখিয়ে দিচ্ছি। চলো, 500 দুগুণে 1000, এত মোল। কত মোল? 10 মোল। 10 মোল 1000 ml দ্রবণে কত মোল দ্রাবণ রয়েছে? 10 মোল। তাহলে মোলারিটি কত হবে? 10 মোলার। তাহলে এটা হচ্ছে 10 মোলার। ঠিক আছে, আমার মনে হয় আমি এই ছোট ছোট উদাহরণগুলো দিয়ে কনসেপ্টটা যে জল করতে চাইছি, জল হয়েছে নাকি? জলবৎ হয়েছে? সবার হওয়া উচিত, মানে কয়েকজনের হবে আর বাকিরা বলবে আমি তো ওগুলো পারি না ম্যাম, আমি কিছু বুঝতে পারি না। বুঝতে পারি না বললে তো হবে না, বুঝতে হবে। নরমালিটি, নরমালিটি, নরমালিটিকে, আচ্ছা ক্লাস ভালো লাগছে তো? যদিও আমরা এখনো মূল পর্বে যাইনি, এখনো সেই জায়গা আসেনি, ঠিক আছে? মানে এগুলো ঠিক আছে, আজকে এরপরে হেনরি সূত্র একটু বলবো, কঠিন দ্রবণ বলবো, এগুলো ঠিক আছে মোটামুটি, অতটা ইম্পর্টেন্ট নয়। আস্তে আস্তে কোয়ালিটেটিভে আমরা যাব, ঠিক আছে? নরমালিটি, ঠিক আছে, নরমালিটি ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়। এর ইউনিট আমরা কি বলবো? ওভেলিয়ানা নাকি? আমি প্রোনাউন্সটা ঠিক করলাম কিনা জানি না। ঠিক আছে, গ্যাস পাওয়া যাচ্ছে না মানে? ও, রান্নার গ্যাস, হ্যাঁ খুব মুশকিল। মানে সেই প্রবলেমটা, সেই ডাউটটা কিন্তু আমাকে বললে হবে না। সমজিৎ, ক্ষমা দাও, গ্যাস পাওয়া যাচ্ছে না, পেট্রোল পাওয়া যাচ্ছে না, ডিজেল পাওয়া যাচ্ছে না, ম্যাম ডাউট সলভ করতে পারছে না, দুঃখিত। মোল পার লিটার নয় অর্পণ, এটা মোল পার লিটার নয়। হ্যাঁ কি বলছে? বুঝতে পারছি না, কি বুঝতে পারছো না? আচ্ছা বেশ, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, ডিফারেন্স কিছু নয়, মোলারিটি আর নরমালিটি এই ডিফারেন্স, যে নিচে ভলিউম অফ সলিউশনই থাকবে কিন্তু উপরে মোলের জায়গায় কত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবণ রয়েছে, অর্থাৎ আমরা বলবো পার লিটারে, ওখানে কত মোল বলেছি, এখানে বলবো কত গ্রাম তুল্যাঙ্ক। 1 লিটার বা 1000 ml আয়তনের দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক, যত গ্রাম তুল্যাঙ্ক, এটাই গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রাব
দ্রবীভূত আছে তাকে বলা হয় দ্রবণের নরমালিটি। আচ্ছা আমি কিন্তু বেসিক ক্লিয়ার করছি, দ্রবণ রিলেটেডও, প্লাস কিছু যদি খুব বেসিক যেগুলো কেমিস্ট্রি পড়তে গেলেই লাগে সেরকম কিছু এলে সেটাও কিন্তু বলে দেবো। যেমন ধরো এই চ্যাপ্টারে নরমালিটি প্রচুর ডিটেলসে কোনো কিছু আসবে না, তবু আমি একটু বলবো এখানে। সেটা হচ্ছে এই গ্রাম তুল্যাঙ্ক কি করে বার করবে, যে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা তুমি কি করে বার করবে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি করে বের করবে, কেউ আমাকে চ্যাটে লিখে পাঠাতে পারো। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট একই ব্যাপার, তুল্যাঙ্ক ভারকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট, ইডব্লিউ লেখা যেতে পারে, অসুবিধা নেই। আমরা যেরকম নাম্বার অফ মোলস কি লিখি, নাম্বার অফ মোলস আমরা লিখি মাস বাই মলিকিউলার মাস, এটা লিখি তো, হ্যাঁ কি না, এটা লিখি তো। নাম্বার অফ মোলস হচ্ছে মাস বাই মলিকিউলার মাস, সেরকমই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। তো ম্যাম ইকুইভ্যালেন্ট মাসটা আবার কি, ক্লাস 11-এ পড়িয়েছিলাম, ভুলে গেছো, সে কি আর আমি বুঝি না, মলিকিউলার মাস বাই এন ফ্যাক্টর। সে কি কথা ম্যাম, এন ফ্যাক্টরটা আবার কি, আচ্ছা এটাও পড়ানো জিনিস তবু বলি। এন ফ্যাক্টর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে ডিফাইন করা হয়। কিরকম, ধরো কোনো অ্যাসিড, অ্যাসিডের ক্ষার গ্রাহিতা, হ্যাঁ হ্যাঁ মানে অ্যাসিড কতগুলো এইচ প্লাস সে দিতে পারে, সেটাই অ্যাসিডের বেসিসিটি, যেটাকে ক্ষারগ্রাহিতা বলা হয়, এবং সেটাই হচ্ছে, হ্যাঁ একদম সুবর্ণ, সেটাই হচ্ছে এন ফ্যাক্টর। বেসের ক্ষেত্রে একটা বেস NaOH কটা OH মাইনাস আয়ন দিতে পারে, সেটা তার ক্ষেত্রে অম্লগ্রাহিতা, ক্ষারের অম্লগ্রাহিতা, তাহলে বেসের ক্ষেত্রে সেটাই তার এন ফ্যাক্টর। সল্ট, লবণ, লবণের ক্ষেত্রে লবণ মানেই সে বিয়োজিত হবে, ক্যাটায়ন অ্যানায়ন। এবারে বিয়োজিত হওয়ার পরে টোটাল পজিটিভ চার্জ ক্যাটায়নের অথবা টোটাল নেগেটিভ চার্জ অ্যানায়নের, যে কোনো একটাকে নিতে হবে। এন ফ্যাক্টর লেখার সময় প্লাস মাইনাস লেখার দরকার নেই। রেডক্স রিয়াকশন, জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে, সেক্ষেত্রে কোনো জারক দ্রব্য বা বিজারক দ্রব্য তারা কি করছে, জারণ বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ বর্জন করছে, কত মোল ইলেকট্রন ইনভলভ হচ্ছে, আদান প্রদান হচ্ছে, সেটাই হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে তার এন ফ্যাক্টর। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে এন ফ্যাক্টর করা হয়, মেনলি এই চারটে জায়গা আমি বললাম। জারণ বিজারণ এখানে না লাগলেও পরে যখন সেমিস্টার 4-এ যাবে, ইলেকট্রোকেমিস্ট্রি পড়বে, সেখানে কিন্তু এইভাবে লাগবে জিনিসগুলো, ঠিক আছে। এবার বলি, যেমন ধরো আমি বলছি H2SO4, H2SO4 এটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিড মানে সে কতগুলো H প্লাস দিতে পারছে তোমাকে দেখতে হবে, দুটো H প্লাস দান করতে পারবে, হ্যাঁ কি না, তাহলে এর এন ফ্যাক্টর কত, এর ফ্যাক্টর হচ্ছে 2, তাহলে এর ইকুইভ্যালেন্ট মাস মাস কত, মলিকিউলার মাস বাই 2। H2SO4 এর মলিকিউলার মাস কত, H2SO4 এর ক্ষেত্রে মলিকিউলার মাস হচ্ছে 98, হিসেব তোমরা করো, 98/2 অর্থাৎ 49। ইয়েস অর নো, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। আচ্ছা যখন তোমাকে বলা হচ্ছে NaOH, আমি এক্ষুনি বললাম এটা হচ্ছে বেস, বেসের ক্ষেত্রে কতগুলো OH মাইনাস দিতে পারছে, 1 OH মাইনাস দিতে পারছে, তাহলে এন ফ্যাক্টর কত, 1। যদি এন ফ্যাক্টর 1 হয়ে যায় তাহলে ইকুইভ্যালেন্ট মাস সমান মলিকিউলার মাস হয়ে যাবে। এবং এই নরমালিটি আর মোলারিটির মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে নরমালিটি সমান মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। আমি তো ইকুইভ্যালেন্ট মাস বোঝানোর জন্য এন ফ্যাক্টর আনলাম, ওই একই জিনিস, নরমালিটি ইনটু নরমালিটি সমান মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। যে সমস্ত ক্ষেত্রে এন ফ্যাক্টর 1 হয়ে যাবে সেখানে কিন্তু নরমালিটি সমান মোলারিটি হয়ে যাবে। যেমন ধরো HCl, সেক্ষেত্রে তুমি কি দেখছো যে এন ফ্যাক্টর 1, কারণ একটাই H প্লাসও দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে নরমালিটি সমান মোলারিটি হয়ে যাবে। কিন্তু H2SO4 মানে দুটো H প্লাস, তার মানে এন ফ্যাক্টর তোমার 2, তাহলে নরমালিটি সমান তুমি বলবে মোলারিটি ইনটু 2। ব্যাপারটা বোঝা গেল। যেমন ধরো আমি তোমাকে বলছি সল্ট, সল্টের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল
Al2SO4 হচ্ছে, যে কোনো সল্ট নিয়ে দেওয়া যায়, আমি এটা দিয়ে দিচ্ছি যাতে বোঝাতে পারি। সল্ট মানে সে বিয়োজিত হলো, 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস। তোমার সল্টের ক্ষেত্রে কি নিতে হবে, টোটাল, সল্টের ক্ষেত্রে টোটাল পজিটিভ চার্জ অন ক্যাটায়ন হয় এটা নেবে, অর্থাৎ ক্যাটায়ন, সল্ট মানে সে ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যাবে, ক্যাটায়নের মোট ধনাত্মক আধান অথবা অথবা টোটাল নেগেটিভ চার্জ অন অ্যানায়ন। দেখো দুটো সেমই হবে, টোটাল ক্যাটায়নের মোট পজিটিভ আর টোটাল অ্যানায়নের মোট নেগেটিভ ইকুয়াল হতেই হবে, তবেই না সল্টটা নিউট্রাল। তাহলে এখানে তুমি কি দেখছো, একটা অ্যালুমিনিয়ামের +3 চার্জ, কটা রয়েছে অ্যালুমিনিয়াম +3 প্লাস দুটো, তাহলে 2 × +3 আমরা বলবো টোটাল হচ্ছে +6 টোটাল চার্জ অন ক্যাটায়ন পজিটিভ চার্জ। এখানে একটা সালফেটের 2 মাইনাস চার্জ, কটা রয়েছে, তিনটে, তাহলে 3 × -2, তাহলে এটা হচ্ছে -6। তাহলে যে কোনো একটা তুমি ধরবে, ঠিক আছে, জাস্ট সংখ্যাটা নেবে, তাহলে এক্ষেত্রে আমরা n ফ্যাক্টর 6 পেয়ে যাবো। তাহলে সেই অনুযায়ী আমরা ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেট করব। অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে তুমি মলিকিউলার মাস ক্যালকুলেট করবে, করে এখানে 6 দিয়ে ডিভাইড করবে। দিস ইজ জাস্ট রিভিশন, ঠিক আছে। সমস্ত ইংলিশ টার্ম বলে দিয়েছি এবং এগুলো সব ইংলিশেই লিখছি, এখানে কোন ইংলিশ টার্মটা বলিনি, বিনিতা, বিনিতা কোন ইংলিশ টার্মটা তোমার অসুবিধা হচ্ছে? 600 নয়, অ্যালুমিনিয়াম সালফেটের 600 মলিকুলার মাস নয় অভ্রদীপ, ক্যালকুলেশন ভুল হয়েছে কোথাও, অ্যালুমিনিয়াম সালফেটের 600 বেরোবে না, একটু দেখবে। একজন বলছে বাংলায় লিখুন, একজন বলছে ইংরেজিতে লিখুন, আমি কিসে লিখছি, উর্দুতে? হ্যাঁ, লিখছিটা কিসে, উর্দুতে? আজব ব্যাপার, মানে যদি কেউ বলতো ম্যাম ইংরেজিতে লিখুন, আমি ধরতাম আমি বাংলায় লিখেছি, কেউ বলতো বাংলায় লিখুন, আমি ধরতাম আমি ইংরেজিতে লিখেছি, দুজনেই বলছে এটাই লিখুন, আমি লিখছি কিসে? হ্যাঁ, ইনফ্যাক্টর মানে যোজ্যতা, অবশ্যই ইংলিশ টার্ম তো জানতেই হবে। আর সব থেকে বড় কথা, আমি এগুলো যেগুলো লিখছি এগুলো কনসেপ্ট, আমি এমন কিছু লিখিনি যা তুমি বুঝতে পারবে না। ফর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হবে না আমার কোনো ক্লাসে, কোনোদিন হয়নি। আর চাইনিজ, ভেরি গুড, জারণ বিজারণে কতগুলো ইলেকট্রন আদান প্রদান হচ্ছে সেই এক্সাম্পল আর এখানে দিচ্ছি না, ঠিক আছে। বেঙ্গলিশ, কনসেপ্টকে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করো, ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ব্যারিয়ার করে নিজের মাথায় আটকে ফেলো না, ঠিক আছে। মানুষ ছোট্ট সমস্যা হলে সেটাকে কেন্দ্র বানিয়ে সারা জীবনটাকেই যেন নড়বড়ে করে ফেলার চিন্তা ভাবনা করে। ছোট্ট সমস্যাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে, তবে তুমি বড় কিছু অ্যাচিভ করতে পারবে। আর বড় কিছু অ্যাচিভ করো বা যাই করো, তোমাকে ইংলিশটা জানতেই হবে, ঠিক আছে। বাংলা আমি বলছি কথা, বাংলা আমি লিখছিও প্রয়োজন যেখানে হবে, বাংলা যেখানে থিওরি দরকার বাংলায় লিখবে, আমি থিওরি প্রোভাইড করে দেবো, কিন্তু যতটুকু আমি ইংলিশ লিখছি ওটুকু তোমায় বুঝতে হবে। প্রথম ক্লাসে অসুবিধা হতে পারে, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, আস্তে আস্তে তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবে এবং সেটা তোমার মধ্যে রপ্ত হয়ে যাবে। যখন তুমি কোনো কম্পিটিটিভ দেবে প্রশ্ন, ধরো তুমি ডাব্লিউবিজেই বা যেটা দিচ্ছ, যেখানে ধরো দুটোতেই থাকবে, ইংলিশে থাকলে তো ইংলিশ জানতেই হবে, সেটা বাদ দাও, ধরো দুটোতেই থাকবে, ইংরেজিতেও থাকলো বাংলাতেও থাকলো, যদি কোনো গন্ডগোল থাকে, বাংলাটা ধরে তুমি করেছো, গন্ডগোল এখানে, তোমার ইংলিশটা যদি সঠিক থাকে এটাকেই কারেক্ট ধরা হবে। সো ইংলিশ তার জানতে হবে, বুঝতে হবে, আর বেসিক জায়গা ঠিক রাখতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এটা আবার কে, পল্লব দে কি বলছে? অয়ন দত্ত বলছে অ্যালুমিনিয়াম সালফেট কি করে ভাঙছে বলুন, খুব কষ্ট হলো আমার, ঠিক আছে, অনেকবার আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, কিডনিতে, কিডনিতে অনেকবার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু আর নয়, হ্যাঁ, এইটা আমি বুঝিয়ে দিচ্ছি, শোনো। এখানে অ্যালুমিনিয়াম কিভাবে বোঝাবো বুঝতে পারছি না, ক্লাস 6, 7, 8, 9, 8 পর্যন্ত এইগুলো বোঝানো হয়,
কি করে সংকেত গঠন করবে। অ্যালুমিনিয়াম +3 তে রয়েছে, সালফেট SO4 2- এইতে রয়েছে, ক্রস করে এইভাবে ভাবতে পারো। কিভাবে বলবো? অ্যালুমিনিয়াম 3+ SO4 2-, যেভাবে খুশি ভাবো। তাহলে কি অ্যালুমিনিয়াম 3+ মানে এর হচ্ছে 3, এর হচ্ছে 2, এরকম ক্রস করে সংকেত গঠন করেছিলে দুটো অ্যালুমিনিয়াম সালফেট হোল 3। এবার যখন ভাঙছি, এটা হচ্ছে তৈরিটা বললাম, ভাঙছি যখন কটা অ্যালুমিনিয়াম? দুটো অ্যালুমিনিয়াম 3+ থাকবে। বা বলতে পারো এটা দুটো, কেন এটা এটা তলায় এই দুইটা লেখা আছে, সালফেট মূলক কটা থাকবে? 3টে। আর সালফেট মানে SO4 2- থাকবে, তবেই না 3 দুগুণে 6 3 দুগুণে 6 হবে। ঠিক আছে, চলো অনেক কিছু বললাম, এবার তোমাদের জন্য আমি একটা প্রশ্ন বলে দিই। সেটা হচ্ছে আমাকে বলো H3PO4, H3PO3 আর H3PO2, ব্যাস এইটুকুনি প্রশ্ন। এন ফ্যাক্টর কত তিনটের ক্ষেত্রে? ঝটপট। ঝটপট, যেখানে যা লাগছে এক্সট্রা বলে দিচ্ছি, আর আজ ফার্স্ট ক্লাস বলে একটু বেশিই বলছি। ঠিক আছে, ধরো এই জিনিসটা এটা সলিউশনে মোটামুটি লাগবে না, কিন্তু এটা বলছি কনসেপ্টের জন্য বলছি, কোথাও না কোথাও পরে তোমার লাগবে। কিছুদিন বাদে আমরা পি ব্লকে এন্ট্রি নেব, সেখান থেকে এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, কিন্তু এখন পি ব্লক পড়াচ্ছি না, কিন্তু এটা বেসিক এন ফ্যাক্টর পড়াচ্ছি, পড়াতে গিয়ে একটা এক্সট্রা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, প্রেরণা বলেছে, ঠিক আছে, স্নেহা বলেছে, অন্বেষা, 3 3 3, এই ওভেলিয়ানা ভুল হয়ে গেল, স্নিগ্ধা। চলো স্ট্রাকচার দেখতে হবে, 3টে হাইড্রোজেন আছে মানে 3 জনকে দিতে পারবে? টাকা তো আছেই তোমার কাছে, কিন্তু তুমি সব টাকা খরচ ছড়িয়ে করবে? যতগুলো খরচ করবে সেটা ধরতে হবে না। এদের কাছে, এর কাছে 3টে, এর কাছে 3টে, এর কাছে 3টে, কিন্তু এরা এ 3টেই দিয়ে দেয়, এ 3টে দেয় না, এও দেয় না, বুঝছো? এরা জমিয়ে রাখে কেন? তারও কারণ আছে। ফসফরাসের সঙ্গে একটা ডাবল বন্ড অক্সিজেন আগে জুড়ে দাও। এগুলো সব আমরা পি ব্লকে গিয়ে আবার, ফসফরাস মানে নাইট্রোজেন ফ্যামিলিতে ফসফরাসের অক্সো অ্যাসিডে পড়ব। এবারে 3টে হয়ে একটা ডবল বন্ড অক্সিজেন হয়ে গেল মানে 3টে অক্সিজেন 3টে হাইড্রোজেন, তাহলে 3টে OH গ্রুপ, 3টে OH গ্রুপ। চলো, 3টে অক্সিজেনের সঙ্গে কানেক্টেড, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে কানেক্টেড, তার ফলে 3টে H+ দিতে পারে, তার জন্য এন ফ্যাক্টর এখানে 3। কিন্তু পরের ক্ষেত্রে আমরা কি দেখছি, এখানে একটা OH, দুটো OH আর একটা ডাইরেক্টলি হাইড্রোজেন ইজ কানেক্টেড টু সেন্ট্রাল অ্যাটম ফসফরাস। যে হাইড্রোজেন কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের সঙ্গে যুক্ত, সেই H+ দিতে পারে না। তাহলে একটা আর দুটো, তাহলে এন ফ্যাক্টর এখানে 2। আচ্ছা, এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে OH, এখানে H, এখানে হচ্ছে H, তাহলে এখানে আমরা দেখছি এই একটাই হাইড্রোজেনও দিতে পারবে এন ফ্যাক্টর 1। জাস্ট একটা অ্যাডিশনাল প্র্যাকটিস, কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, চলো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো মোলারিটি যেভাবে করা হয়, ফর্মালিটি বলে একটা আছে, ওই ফর্মুলা মাস কাদের ক্ষেত্রে বলা হয়? সংকেত ভর আয়নীয় যৌগের ক্ষেত্রে। তো সেম ভাবে, যেমন কি অণুর জন্য অণু, মলিকিউল, অণুর জন্য আণবিক ভর, অর্থাৎ মলিকিউলের জন্য মলিকিউলার মাস। আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব থাকে না, তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা আণবিক ভর কথাটা না ব্যবহার করে আয়নীয় যৌগের সংকেত প্রকাশ করা হচ্ছে যেভাবে, সেইভাবে সেখান থেকে সংকেত ভর বলি, ফর্মুলা মাস। তাই ওই ক্ষেত্রে এই মোলারিটি যেরকম লেখা হয় সেম ভাবে ফর্মালিটি টার্মটা ইউজ করা হয়। তবে আমাদের যা কিছু অ্যাপ্লিকেশন লাগবে, সেখানে যেগুলো লাগবে আমি বারবার সেগুলোই বললাম। আর একটা হচ্ছে তোমার রয়েছে যে স্ট্রেংথ, আমরা যেমন পার্সেন্টেজ স্ট্রেংথ পড়লাম, সেরকম ভাবে একটা আছে স্ট্রেংথ গ্রাম পার লিটার, মানে প্রতি লিটারে কত গ্রাম দ্রবীভূত রয়েছে দ্রাব, সেই অনুযায়ী গ্রাম পার লিটার হয়। এগুলো ছোট ছোট জিনিস, জাস্ট সিম্পল, তুমি দেখলেই বুঝতে যাবে। এছাড়া তোমরা যেরকম পড়েছো, আমি এটা লিখে দিই, এই জায়গাটাতেই লিখে দিচ্ছি। যেমন এখানে আর একটা লিখছি যে তোমার রয়েছে PPM, ওয়েট বাই ওয়েট। ঠিক আছে, PPM মানে কি? পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন। তাহলে এখানে সেম ভাবে পার্সেন্টেজ স্ট্রেংথের মতোই আমরা লিখবো, উপরে ওয়েট নিচে ওয়েট, ওয়েট অফ সলিউট ইন গ্রাম বাই ওয়েট অফ সলিউশন
ইন গ্রাম, কিন্তু যেহেতু পার্টস পার মিলিয়ন রয়েছে তাই ইনটু 10⁶ হবে। এরকম ভাবে পিপিবিও লিখতে পারো। আমাকে বলবে এখানে 10⁻⁴ কত হবে? পিপিবি ওয়েট বাই ওয়েট, পার্টস পার বিলিয়ন, পার্টস পার বিলিয়ন কত হবে বলো? 10⁻⁴ কত হবে? ঝটপট কমেন্টে লিখবে। ওয়েট অফ সলিউট, ওয়েট অফ সলিউশন গ্রাম ইন্টু 10⁻⁴। না এখনো কোয়েশ্চেন দেওয়া পর্যন্ত যায়নি, আমাকে আগে এগোতে দাও, ঠিক আছে? 10⁻⁻6 নয়, হ্যাঁ তিতলি বলেছে 10⁹ 10⁹। ঠিক আছে, ওকে চলো 8 নয় 9। আচ্ছা এবারে আমরা তরলে গ্যাসের দ্রাব্যতা নিয়ে আলোচনা করব এবং সেই সংক্রান্ত হেনরির সূত্রটা দেখব। 10⁶ ppm, 10⁹ চলো তরলে গ্যাসের দ্রাব্যতা। একটা তরলে গ্যাস দ্রবীভূত থেকে সম্পৃক্ত দ্রবণ তৈরি হচ্ছে। সম্পৃক্ত দ্রবণ কিরকম ভাবে তৈরি হচ্ছে? দেখো তরলে এখানে দুটো প্রসেস চলবে। একটা হচ্ছে তরল থেকে গ্যাস, তরল বাষ্পীভূত হয়ে গ্যাসীয় অবস্থায় আসবে, ঠিক আছে? আবার এই গ্যাসের মানে ব্যাপারটা বুঝতে হবে, একটা তরলের বাষ্পীভবন আলাদা হয়, আর একটা হচ্ছে তুমি তরলে কোনো গ্যাসকে দ্রবীভূত করাচ্ছ। ব্যাপারটা বুঝতে পারছো? আমি এখন এই মুহূর্তে তরলে গ্যাসের দ্রাব্যতা নিয়ে আলোচনা করছি, এরপরে আমরা এই সেম ভাবেই একে বোঝাবো তরলের বাষ্পচাপ, তখন কিন্তু আমি তরলের বাষ্পীভবনটা বলবো। এখন ওটা ছেড়ে দিয়ে দ্রাব্যতাটা বলছি, যে গ্যাস যখন দ্রবীভবন করা হচ্ছে তরলের এই পৃষ্ঠতলের সঙ্গে সংঘর্ষ হবে, এইভাবে তরলে গ্যাস প্রথমে দ্রবীভূত হবে, মানে গ্যাসীয় দশা থেকে সে তরল দশায় যাচ্ছে, আবার তরল দশা থেকেও গ্যাসীয় দশায় যাবে, মানে একটা সময় এখানে দুটো প্রসেস সমান হারে চলবে এবং সেখানে একটা গতিশীল সাম্যাবস্থা তৈরি হবে। এবং সেই সময় এই তরলে যে গ্যাস দ্রবীভূত হয়ে রয়েছে, এখানে একটা তরলে গ্যাসের এখানে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে এবং এখানে যে গাঢ়ত্বটা প্রকাশ হবে সেটাকেই আমরা কি দ্রাব্যতার মাধ্যমে সেটাকে লিখে থাকি, ঠিক আছে? হেনরির সূত্রে কি বলা হচ্ছে? হেনরির সূত্রে বলা হচ্ছে, আগে সূত্রটা পড়ি, যে স্থির উষ্ণতায় কোন তরল, স্থির উষ্ণতায় টেম্পারেচার ফিক্সড আছে, কোন তরল দ্রাবকে কোন গ্যাসের দ্রাব্যতা, এই দ্রাব্যতাকে আমরা এখানে মোল ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করব। এই দ্রাব্যটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব। এক্সটা কি? এক্স হচ্ছে মোল ফ্র্যাকশন। ও আচ্ছা, আমি এখনো মোল ভগ্নাংশ তোমাদের বলি, দেখলে তো মোল ভগ্নাংশটা বাদ গেছে, বলে দিচ্ছি এখন। মোল ভগ্নাংশ দিয়ে আমরা দ্রাব্যতাকে প্রকাশ করছি। দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক, অর্থাৎ প্রেসার অফ গ্যাস, গ্যাসের চাপের সমানুপাতিক, প্রেসার অফ গ্যাস। তার মানে গ্যাসের দ্রাব্যতা, যেটাকে আমরা মোল ফ্র্যাকশনের মাধ্যমে প্রকাশ করছি, সেটা চাপের সমানুপাতিক। এটাকেই লেখা হচ্ছে প্রেসার অফ গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ গ্যাসের দ্রাব্যতা, যেটা হচ্ছে মোল ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এই সমানুপাতিকটাকে তুলে দিলেই আমরা পাচ্ছি পি সমান হচ্ছে, সমানুপাতিক ধ্রুবক আসবে এখানে হেনরি ধ্রুবক কে এইচ ইন্টু এক্স, ঠিক আছে? এই কে এইচ কে কি বলা হয়? এই কে এইচ কে বলা হয় হেনরিস কনস্ট্যান্ট বা হেনরি ধ্রুবক। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এই যে কে এইচ রয়েছে, এই কে এইচ সমান হচ্ছে গ্যাসের চাপ বাই হচ্ছে মোল ভগ্নাংশ, এবং এই মোল ভগ্নাংশ একটা একক বিহীন রাশি। মোল ভগ্নাংশটা কি সেটা তাহলে একটু জেনে নেওয়া যাক। দেখো মোল ভগ্নাংশ
আমরা যে দুটো উপাদান বিশিষ্ট দ্রবণের কথা বলছি সেখানে মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ আমরা যে কোনো একটা উপাদানের ক্ষেত্রে প্রতিটি উপাদানের ক্ষেত্রে লিখতে পারি। একটি দ্রবণ যেখানে আমি বলছি দুটি উপাদান রয়েছে, ধরে নাও একজন এ আর একজন হচ্ছে বি, আমি বলছিলাম এ কে সলভেন্ট ধরে নাও, বি কে সলিউট দিয়ে ধরে নাও, আমি ফর্মালিটি বলে দিয়েছি, ওখানে কিছু আলাদা করে লেখার নেই, ঠিক আছে, বলে দিয়েছেন। তো এবার হচ্ছে আমরা এই কি বলে মোল ভগ্নাংশকে এক্স দিয়ে লিখছি, তাহলে প্রতিটি উপাদানের মোল ভগ্নাংশ হচ্ছে এক্স এ, সেই উপাদানের মোল সংখ্যা এন এ ডিভাইডেড বাই প্রতিটি উপাদানের মোল সংখ্যার সমষ্টি এন এ প্লাস এন বি। তাই এমনি ভাবে এক্স বি, বি বি উপাদানের যে মোল ভগ্নাংশ সেটা হচ্ছে ওই উপাদানের মোল সংখ্যা প্রতিটি উপাদানের মোল সংখ্যার সমষ্টি, দুটো উপাদানই রয়েছে এন এ প্লাস এন বি। এবং মাথায় রাখতে হবে প্রতিটি উপাদানের মোল ভগ্নাংশের সমষ্টি সর্বদা একের সমান হয়, অর্থাৎ কিনা একটি উপাদানের মোল ভগ্নাংশ যদি তুমি জেনে থাকো তাহলে আরেকটি উপাদানের মোল ভগ্নাংশ তুমি বের করে নিতে পারবে এক থেকে বিয়োগ করে দিয়ে। মোল ভগ্নাংশ উষ্ণতার উপর নির্ভর করে না করে না আমাকে একটু বলবে না বলবে না, বলো দেখি। বলো। করে করে কারা করে লিখছে ভাই, করে না, হ্যাঁ একদম। আচ্ছা ঠিক জায়গায় পেজটা সাঁটিয়ে দিয়েছি, ঠিক আছে। তো মোল সংখ্যার অনুপাত, সেই জন্য এটা একক বিহীন রাশি। আচ্ছা এইটা যখনই আমরা লিখছি কে এইচ সমান পি বাই এক্স এবং এক্স হচ্ছে মোল ভগ্নাংশ যার কোনো একক নেই, তাহলে কে এইচ এর একক কি হবে, কে এইচ এর ইউনিট কি হবে, সেটা চাপের এককের সমান, সেটা চাপের এককের সমান হবে। কে এইচ এর একক হতে পারে টর, হতে পারে অ্যাটমসফিয়ার, চাপের যে এককগুলো হয়, বা বার হতে পারে, এই সমস্ত এককগুলো হয়, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, চ্যাট পালিয়ে গেছে, চ্যাট দেখতে পাচ্ছি না, ভলিউম নেই তাই, একদমই তাই। আচ্ছা এবার বলি, তার মানে ডাইরেক্টলি আমি যদি বলি মোল ভগ্নাংশ, অর্থাৎ এটা কি মোল ভগ্নাংশ, তো আমরা প্রকাশ করছি দ্রাব্যতাকে মোল ভগ্নাংশের মাধ্যমে, আমরা দ্রাব্যতাকে কোনো কোনো জায়গায় আমরা এটাও দেখবো যে গারত্বের মাধ্যমে, মানে অন্য কোনো গারত্ব হয়তো মোলার কনসেন্ট্রেশন দিয়েও প্রকাশ করা হচ্ছে। তো এইখানে হেনরির সূত্রতে আমরা যে দ্রাব্যতা নিয়ে যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে, যেখানে দ্রাব্যতাকে মোল ভগ্নাংশ দিয়ে দেখা হচ্ছে। এবং তাহলে সেই দ্রাব্যতার সঙ্গে আমরা এই কেএইচ এর একটা রিলেশন পাচ্ছি, যেটা ইম্পর্টেন্ট, কেএইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ গ্যাসের দ্রাব্যতা, অর্থাৎ কেএইচ এর মান বাড়লে দ্রাব্যতা কমবে, কমলে দ্রাব্যতা বাড়বে। এই কেএইচ এর ভ্যালু দিয়ে দ্রাব্যতা নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। সোজা কথা, হেনরির সূত্র বা এই রিলেটেড প্রশ্ন খুব একটা পরীক্ষায় কখনো আসেনি বা আসার চান্স থাকে না, কিন্তু একটা এমসিকিউ এখান থেকে আসতেই পারে। এই তোমার কেএইচ ভ্যালু দিয়ে দিয়েছে চারটে গ্যাসের ক্ষেত্রে, বলছে যে কার দ্রাব্যতা কম বেশি সেইটা সাজাও, বা কেএইচ এর মান কিসের কিসের উপর নির্ভর করে, কেএইচ এর মান কিসের কিসের উপর নির্ভর করে, কেএইচ এর মান নির্ভর করে, কেএইচ এর মান নির্ভর করে কিসের উপর, প্রথম পয়েন্ট হচ্ছে তরল দ্রাবক ও গ্যাসের প্রকৃতির উপর। যে তরল দ্রাবকে গ্যাস দ্রবীভূত করা হচ্ছে সেই তরল দ্রাবকের প্রকৃতি, যে গ্যাসকে দ্রবীভূত করা হচ্ছে সেই গ্যাসের প্রকৃতি, তরল দ্রাবক ও গ্যাসের প্রকৃতির উপর কেএইচ এর ভ্যালু নির্ভর করে।
আর উষ্ণতার উপর নির্ভর করে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে। কিরম ভাবে নির্ভর করে উষ্ণতার উপর? উষ্ণতার উপর নির্ভর করে হচ্ছে কেইচ টেম্পারেচার বাড়লে হেনরি ধ্রুবকের মানও বৃদ্ধি পায়। নোট করা হয়েছে উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে? বোঝা গেছে? অ্যাকচুয়ালি তরলে গ্যাসের দ্রাব্যতা যেটা আমরা দেখছি, তরলে গ্যাসের দ্রাব্যতা, তরলে গ্যাসের দ্রাব্যতা, আচ্ছা আমি এক কথায় লিখি এখানে, এটা কি পয়েন্টস, কিছু কিছু কি পয়েন্টস আমি তো দিই যেগুলো তোমাদের কনসেপ্ট মনে রাখতে সুবিধা হবে। দ্রাব্যতা ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ প্রেসার, ইনভার্সলি প্রপোর্শনাল উইথ টেম্পারেচার, এবং এই মুহূর্তে আমরা যেটা হেনরি ধ্রুবক দিয়ে দেখছি সেটাকে এক্স দিয়ে লিখছি, যেটা হচ্ছে এক্স ইনভার্সলি প্রপোর্শনাল উইথ কেএইচ। এই দুটো পয়েন্ট একটুখানি বক্স করে দিচ্ছি, দাঁড়াও আলাদা করে মনে রাখবে। এইটার মানে বুঝলে, এটার মানে বুঝলে, হ্যাঁ না, মোল ফ্র্যাকশন অফ গ্যাস বাই টোটাল অয়ন, হ্যাঁ যখন এখানে তুমি মোল ভগ্নাংশটা বের করবে, গ্যাসের মোল ভগ্নাংশ, ঠিক আছে, যার মোল ভগ্নাংশ তুমি বের করছো তার মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, ঠিক আছে, কার মোল ভগ্নাংশ বের করছে। ধরো একটা দ্রবণ, তো এখানে তো দ্রবণের কথাই বলছি, কিন্তু এটা কিরম দ্রবণ, এটা হচ্ছে তরল দ্রাবকে গ্যাস দ্রবীভূত হচ্ছে, তো সেখানে যতগুলো কম্পোনেন্ট রইল তাদের টোটাল মোল সংখ্যা দিয়ে ডিভাইড করে দেবে, কার মোল ভগ্নাংশ বের করছো, গ্যাসের, গ্যাসের মোল সংখ্যা উপরে থাকবে, ঠিক আছে, এটা বুঝতে পারোনি? আচ্ছা, ও ওইটাই আমি জিজ্ঞেস করছিলাম। শোনো, দ্রাব্যতা তুমি একটা কমন কনসেপ্ট পাও, দ্রাব্যতা প্রেসার বাড়ালে বেড়ে যায়, উদাহরণ দিতে পারবে প্রেসার বাড়ালে দ্রাব্যতা বাড়ে? আরে ম্যাম হেনরি সূত্রতেই তো তাই বলা হয়েছে যে গ্যাসের দ্রাব্যতা গ্যাসের চাপের সমানুপাতিক। হ্যাঁ, গ্যাসের চাপের সমানুপাতিক, চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়বে। কিন্তু তোমরা একটা দৈনন্দিন জীবনের উদাহরণ, দৈনন্দিন, হ্যাঁ না, চাপ বাড়লে দ্রাব্যতা কমে না, ডাইরেক্ট প্রপোর্শনাল, দ্রাব্যতা ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ প্রেসার। হেনরি সূত্র তাই বলেছে, ঝকঝক করতে লেখা, পড়ো না, হেনরি সূত্র তো তাই বলছে, টেম্পারেচার ফিক্সড, টেম্পারেচার যখন তুমি চেঞ্জ করছো না, স্থির রেখেছো, তখন দ্রাব্যতা গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক, সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসের সঙ্গে, দ্রবণটার সঙ্গে সাম্যাবস্থায় রয়েছে যখন, তখন একদম কোল্ড ড্রিঙ্কস, ভেরি গুড ভেরি গুড, এই দৈনন্দিন উদাহরণ যখন যেখানে লাগবে মনে রাখতে হবে। সোডা ওয়াটারের বোতল, কোল্ড ড্রিঙ্কস এর বোতল তোমরা দেখেছো যখনই বোতলের ঢাকনা খোলা হচ্ছে একদম বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে আসছে, তো ঘটনাটা ঘটে তো ছিল কিছু, যেটা হয়েছিল সেটা হচ্ছে, যেরকম সোডা ওয়াটার এক্সাম্পল তোমরা বইতেও দেখবে লেখা আছে, উদাহরণ দৈনন্দিন জীবনে কিসের কিভাবে হেনরি সূত্রের প্রয়োগ হচ্ছে, তো সেখানে কার্বন ডাই অক্সাইডকে উচ্চ চাপে ওই তরলে দ্রবীভূত করে বায়ু নিরুদ্ধ ভাবে ঢাকনা এঁটে দেওয়া হয়েছে, এয়ারটাইট। এবার যখনই সেটা ঢাকনা খোলা হচ্ছে তো ফট করে প্রেসার রিলিজ হয়ে যাচ্ছে, একটা চাপেতে আটকে দেওয়া হয়েছে, চাপ বেশি করে আটকে দেওয়া হয়েছে, তো প্রেসার যখনই রিলিজ হচ্ছে ঢাকনা খুলতেই, তখন কি হচ্ছে, ফাট করে দ্রাব্যতা কমে যাচ্ছে, চাপ কমে যাচ্ছে, দ্রাব্যতা কমে যাচ্ছে। এইটা মনে রাখলেই তোমাকে আর এটাকে মুখস্থ রাখার দরকার নেই, অটোমেটিক মনে থাকবে, চাপ কমে গেলেই দ্রাব্যতা কমে যাচ্ছে। আর দ্রাব্যতা কার কমে যাচ্ছে, তরলে তো গ্যাসটা দ্রবীভূত করা হয়েছিল, তো গ্যাসের দ্রাব্যতা কমে গেল মানে গ্যাস পুরো ফাইন, গ্যাস বেলুন ছোটবেলায় খেলা করেছো তো, হাত থেকে ছুতো ছড়ে গেলেই টাটা, ব্যাস হয়ে গেল কার্বন ডাই অক্সাইড ইন সোডা ওয়াটার। এমনকি স্কিউবা, যেটা ওই তোমার কি বলে শ্বাসযন্ত্র যেটা ব্যবহার করা হয় জলের নিচে, যেটা ডুবুরিরা ব্যবহার করে, সেখানে এই জিনিসগুলোতে এই কনসেপ্টটা লাগে। তো বুঝলে কি না বুঝলে? তো সেই জন্য বলছে প্রেসারের সঙ্গে ডাইরেক্ট রিলেশন, আরে টেম্পারেচারের সঙ্গে কেন এরকম লেখা আছে ইনভার্স রিলেশন, তুমি বলো না। তুমি যদি উষ্ণতা দাও তাহলে এই তরলে যে গ্যাসটা দ্রবীভূত হয়েছিল সে আগে পালাবে, সে আগে পালাবে, হ্যাঁ কি না, পালাবে না? তুমি তরলে একটা গ্যাস দ্রবীভূত করে রেখেছো, তুমি এবার তরলটাকে তাতাচ্ছ, কাউকে তাতিয়ে দিলে সে এমনি চলে যায়, ঠিক আছে, তো গ্যাস তো পালাবেই উড়ে, গ্যাস তো ওড়ার জন্য প্রস্তুত রে বাবা,
ঠিক আছে, চাপ টাপ দিয়ে তাকে দ্রবীভূত করা ছিল। এই তো সব লোকজন পড়ে ফেলেছে, বোঝা গেছে, ক্লিয়ার? ঠিক আছে, আপাতত আমরা তরলে গ্যাসের দ্রাব্যতা পড়লাম, যেখানে এই টপিকটা একটু সূত্র সহ দেখে রাখতে হবে, হেনরির সূত্র কি বলছে, সেখান থেকে কি আমরা পাচ্ছি। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড যখন সোডা ওয়াটারের বোতলে এঁটে দেওয়া হয়, দ্রবীভূত করে বোতলের মুখ এঁটে দেওয়া হয়, তখন একটা যেটা হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড তখন তরলে দ্রবীভূত হয়ে যায়, জলে দ্রবীভূত হয়ে এরকম একটা সাম্যাবস্থায় থাকে। ঠিক আছে, চলো বোঝা গেছে। চলো এইরকম ভাবে যদি আমি পড়িয়ে যেতে থাকি তাহলে কি করে হবে, হবে না, তাহলে পড়ানো বন্ধ করে দিতে হবে। তার বদলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইটা একটা প্রশ্ন, হ্যাঁ সেরাম যদি দ্রাবক থাকে সেও পালাবে, চাপ কি আছে, সেই লেভেলে টেম্পারেচার দিলে সেটা ডিপেন্ড করছে না, গ্যাস তো আগে পালালোই, সেরকম ডিপেন্ড করছে কোন তরল আছে, কত টেম্পারেচার দেওয়া হয়েছে, সেই অনুযায়ী সে তরলও পালাবে, চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে, তাতিয়ে দিলে সবাই পালায়। ঠিক আছে, আরে বাড়ির মালিক বাড়ি ছেড়ে পালায়। এবার ছুটি চাইছে রে, আজকে আমি ছুটি দিয়েও দেবো, কিন্তু এর পরের দিন থেকে এবার মনোযোগ বেশি দিতে হবে। ঠিক আছে, প্রথম দিন একটুখানি হতেই পারে, হাফ ছুটি দিইনি, ফুল ছুটি দিচ্ছি, কোশ্চেন টুকতে হবে না, করো না, এখন নোটস পেয়ে যাবে, তখন যেটা মনে হয় করো। আচ্ছা, হেনরি সংক্রান্ত ধ্রুবক সংক্রান্ত নিচের কোন মন্তব্যটি সঠিক নয়? হেনরি ধ্রুবকের মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, হ্যাঁ করে, সঠিক নয় বলেছে, এই খুব সাবধান, সেমিস্টারে এমসিকিউতে এই নয়গুলো তোমাকে প্রশ্ন সঠিক না করতে সাহায্য করে, নয়টা লোক দেখতে পাই না, দেখতে পাইনি কেস হয়ে যায়, প্রথমেই পরে আরে হেনরি ধ্রুবক গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, হ্যাঁ তো এটা ঠিক তো, চলো কারেক্ট, হুটোপাটি করে, হুটোপাটি করে, এর মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না, এটা ভুল, করে। বি, কে আবার সি বলেছে, চাপের দ্বারা এটির মান প্রভাবিত হয়, হ্যাঁ চাপই তো আছে, চাপই চাপ, গ্যাসের চাপের সঙ্গেই সমানুপাতিক দ্রাব্যতা। হেনরি ধ্রুবক সংক্রান্ত যেটা বলা হচ্ছে সেখানেও চাপ আছে, হেনরি ধ্রুবক চাপের এককেরই সমান, সমস্ত কিছু রয়েছে, উষ্ণতার পরিবর্তনে হেনরি ধ্রুবকের মান প্রভাবিত অবশ্যই হয়, অবশ্যই হয়, আমরা বললাম টেম্পারেচার বাড়ালে কেএইচ এর মান বেড়ে যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, একটুখানি বলে দিয়ে হোমওয়ার্কটা দিয়ে তারপর ছেড়ে দেবো, এটা বলো, এটা করে দাও, এটা করে দাও, একটা কোয়েশ্চেন হোমওয়ার্কে দেবো, বাকি এখনো কিছু পড়াইনি হোমওয়ার্ক দেওয়ার মতো। ঠিক আছে, হেনরি ধ্রুবকের মান ও চাপের মান দেওয়া হয়েছে, আর চাপ তো সব জায়গায় একই রয়েছে, আমরা জানি কেএইচ সমান পি বাই এক্স, আমরা যেটা দেখলাম, তো এমনিতে প্রেসার কনস্ট্যান্ট মানে এইটা, প্রেসার ভ্যারি করলে না হয় দেখা যেত, প্রেসার সব জায়গায় এক, তাহলে তুমি দেখবে যে কেএইচ এর মান যেখানে বেশি দ্রাব্যতা সেখানে কম, তাহলে বলছে দ্রাব্যতার সঠিক ক্রম, বলো কেএইচ এর মান সব থেকে কম কোথায় রয়েছে, 10⁵ মানে কিন্তু অলওয়েজ বেশি, ডেটটা দেখে আবার কেউ করো না, এইসব ভুল তোমরা করবে, 1.5 না দেখে পাওয়ার গুলো দেখো, এটা সব থেকে বেশি, সব থেকে বেশি কেএইচ মানে দ্রাব্যতা সব থেকে কম হিলিয়ামের হবে, সব থেকে কম হিলিয়ামের আছে, তারপরে সব থেকে বেশি কেএইচ এটা হলো, সব থেকে কম কেএইচ 10⁴ এর সাথে 4.2, O2 এর দ্রাব্যতা তার মানে সব থেকে বেশি, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট, আর কিছু দেখার নেই, মাঝে দেখো O2 এর পরে H2 হবে, ইয়েস, তারপরে N2 হবে, ওকে, ঠিক আছে, অপশন সি কারেক্ট। আচ্ছা, এই প্রশ্নটা সিমিলার টাইপের প্রশ্ন,
কিছু আলাদা এক্সট্রা করে নেই, এটাকে আমি হোমওয়ার্কে দিয়ে দিলাম। দিয়ে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে কঠিন দ্রবণটা জাস্ট একটু দেখে রাখা, এখান থেকে কোনো প্রশ্ন জেনারেলি আসে না। কঠিন দ্রবণ সলিড সলিউশন, এর এক্সাম্পল একদম জল জল করছে। কঠিন দ্রবণ কিছুই না, যেখানে হচ্ছে দুই বা ততোধিক কঠিন নিজেদের মধ্যে যে সমসত্ব মিশ্রণ তৈরি করে দ্রবণ তৈরি করছে, যেরকম আমরা সংকর ধাতু, ঠিক আছে, সংকর ধাতুগুলো দুটো ধাতু মিলে একটা ধাতু সংকর তৈরি করছে, ধরো পিতল, তো সেখানে দুটো ধাতু মিলে আছে, মানে ওটা একটা কঠিন দ্রবণের উদাহরণ। কঠিন দ্রবণকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ, প্রতিস্থাপিত মানে সাবস্টিটিউট হয়েছে, ঠিক আছে। জাস্ট একবার এরকম আমার পড়াটা শুনে একবার রিড করে রাখা, আমার পড়াটা শুনে এমনি মনে থাকবে, এখান থেকে কোনো কোশ্চেন জেনারেলি আসে না। আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল বা অন্তঃস্থানিক, ইন্টারস্টিশিয়ালও লিখে দিতে পারো, অন্তঃস্থানিক না লিখে ইন্টারস্টিশিয়াল কঠিন দ্রবণ। ইন্টারস্টিশিয়ালের বাংলায় অন্তঃস্থানিক, তোমরা সলিড স্টেট 11-এ পড়ে এসেছো, সুতরাং এই জিনিসটা বুঝতে পারছো। ইন্টারস্টিশিয়াল পজিশন কাকে বলে বলো তো, ঝট করে বলো, ইন্টারস্টিশিয়াল বা অন্তঃস্থানিক বা অন্তঃস্থানিক। ইন্টারস্টিশিয়াল পজিশন কাকে বলে সে মনে আছে? কেলাস জালকের মধ্যবর্তী ফাঁকা স্থান, হ্যাঁ একদম একদম। দেখো ধরো এরকম ভাবে, এই এত আঁকতে গেলে ধীরে সুস্থে হবে না, আমি ঝটপট হাতে করে আঁকি। প্রতিস্থাপিত হচ্ছে মানে এরকম ভাবে দ্রাবক ছিল, একটা দ্রাবক ছিল, এরকম ভাবে দ্রাবক ছিল, আমি জাস্ট বোঝানোর জন্য ড্র করছি, ঠিক আছে, কারণ ছবি দিয়ে বুঝিয়ে দেবো, জাস্ট একবার জেনে রাখা, জিনিসটা সম্পর্কে আইডিয়া রাখা। এরকম একটা দ্রাবক ছিল, সেই দ্রাবকে কিছু দ্রাবকের জায়গায় কিছু দ্রাব এসছে, কিছু দ্রাবকের জায়গায় কিছু দ্রাব এসছে, তো বোঝানোর জন্য আমি এটা করছি, কিছু দ্রাব এসেছে, ঠিক আছে, মানে তার জায়গাটা সাবস্টিটিউট করে দিচ্ছে, প্রতিস্থাপনের মাধ্যমে এটা তৈরি হচ্ছে। তো এরকম ভাবে তাহলে এটা কি হচ্ছে, প্রতিস্থাপিত কঠিন দ্রবণ। আর যখন আমরা দেখছি অন্তঃস্থানিক, তার মানে কি হচ্ছে, তার মানে কি হচ্ছে, একটু বড় সাইজের দেখাচ্ছি, কারণ সেক্ষেত্রে অন্তঃস্থানিক স্থানটায় তবে আসতে পারবে, সেই জন্য এরকম। এবারে যখন দ্রাব আসছে, সেই জালকের কেলাসের মাঝখানে এই ফাঁকা জায়গাগুলোতে চলে আসছে, ঠিক আছে, এইভাবে জিনিসটা বোঝানো হচ্ছে। তো অন্তঃস্থানিক স্থানে দ্রাব এসে গেছে, তো এটাকে বলা হচ্ছে অন্তঃস্থানিক কঠিন দ্রবণ। এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স, আমি বলে এন্ড করব। এটার উদাহরণে যেরকম আমি পিতল বলছি, ঠিক আছে, পিতলে কি কি থাকে তোমরা বলো, এটাতে আমি স্টিল বলছি, স্টিলে কি কি থাকে জানো, স্টিল তোমরা পড়েছিলে, ত্রুটিতে পড়েছিলে, যে আয়রন এবং অন্তঃস্থানিক স্থানে কার্বন আসে অশুদ্ধি হিসেবে, এসে এইটা তৈরি হয়। এই চ্যাপ্টারটা কতদিন লাগবে আমি তো বলে দিলাম প্রথমে বাবা, 4 to 5 লেকচার লাগবে, 4টে লেকচারে অলমোস্ট ডান হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি মনে হয় আমরা করবো, আর তোমাদের কোনো ভাবার কিছু নেই, তাড়া নেই, তাড়াতাড়ি সিলেবাস শেষ হবে, ধীরে সুস্থে হোক, জলদি হোক, তোমরা এত টেনশন না নিয়ে যতটুকু পড়তে বলবো পড়ো, প্র্যাকটিস করো, কোনো চাপ নিও না, ঠিক আছে। দেখো ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? কি হলো না বিনীত? চলো এই কঠিন দ্রবণের বাকি এই জায়গাটা একটুখানি শুধু রিড করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা তরলের বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপ, রাউল্টের সূত্র, দেখো আদর্শ অনাদর্শ দ্রবণ বা অ্যাজিওট্রপিক মিশ্রণ, এগুলো কিন্তু আর সিলেবাসে লেখা নেই, লেখা নেই বলে মানেই আমি পুরো যে লেখা নেই বলেই পুরো বাদ দিতে পারবো সেটা নয়, ইম্পর্টেন্ট কনসেপ্ট তো আমি একবার অবশ্যই বলে দেবো উদাহরণ সমেত, সেই জন্যই সেই জায়গাগুলো দেখবো, তারপরে যদি সম্ভব হয় আমরা কলিগেটিভ শুরু করে দেবো, ঠিক আছে। কলিগেটিভ প্রপার্টি সংখ্যাগত ধর্ম 4টে, তারপরে সেগুলো হবে, মেনলি ওই জায়গাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিনীত এটা আমি কিছুই বলিনি, আমি বলছি
পুরোটা একজন ছিল, কিন্তু তার কিছু জায়গা সরে গিয়ে আরেকজন ইয়েলো কালার চলে এসেছে। বুঝেছো? এটা আলাদা রকম প্রতিস্থাপিতর মাধ্যমে কঠিন লবণ তৈরি হয়েছে। আর এখানে আমরা বলছি যে কণাগুলোর মাঝে যে ফাঁকা জায়গা সেখানে এসছে। আমার আঁকাটা একটুখানি একদম অ্যাকিউরেট হয়নি, কারণ অ্যাকিউরেট হলে ঠিক এইরকম জিনিসটা হতো, এই জায়গাটা পূরণ হয়ে যেত। তো সেরকমটা না, আমি শুধু বোঝানোর জন্য বলছি যে এই কেলাসের পরমাণুগুলো যেগুলো রয়েছে মাঝের ফাঁকা জায়গাটাতে আর একজন এসে বসে আছে। ঠিক আছে, একজন চলে গিয়ে আরেকজন আসেনি, ফাঁকা জায়গাটা দখল করেছে। ঠিক আছে, ধরো একজন তোমাদের বাড়িতে ধরো 6টা ঘর আছে, 6টা ঘরে 6টা লোক থাকে, একটা লোক যে ঘরে আছে তার বদলে অন্য লোক এসছে, তার মানে কি তার জায়গাটা সাবস্টিটিউট হয়ে গেছে, সেটা প্রতিস্থাপিত। কিন্তু ধরো 6টা ঘরে 6টা লোক যেমন আছে রয়েছে, কিন্তু ঘরগুলোর মাঝখানে যে ছোট্ট বারান্দাটা আছে বা ডাইনিংটা আছে সেই জায়গায় কোনো লোক এসে বসে আছে। তার মানে সেক্ষেত্রে কিন্তু অন্তঃস্থানিক স্থান ওটাকে বলে, যে মাঝখানের ফাঁকা স্থান। তো সেইটা অন্তঃস্থানিক। আমি মনে হয় এবার বোঝাতে পেরেছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম ক্লাস আজকে কেমন লাগলো আমাকে জানিও। সিলেবাস চলতে চলতে তো কোশ্চেন প্র্যাকটিস করাবো, সিলেবাস শেষ হওয়ার কি দরকার, শেষে তো করাবোই। ঠিক আছে, এই আমার মনে হয় তোমাদের এই ধরনের যে প্রশ্নগুলো আছে, আমার মনে হয় তারা হয়তো আমার কাছে আগে পড়নি নাকি জানি না আমি। ঠিক আছে, আমার কাছে যারা আগে পড়েছে তারা জানে যে এখানে কেমিস্ট্রি পড়লে কিছু চিন্তা করতে হয় না, কটা কোয়েশ্চেন করাবো, পরে করাবো না মাঝে করাবো না আগে করাবো, পরীক্ষায় আর কিছু পড়তে হবে কিনা, পারবো কিনা। তো একটু পড়াশোনা করো, শুধু এটা বলবো যেভাবে পড়তে বলবো সেভাবে পড়ো। দেখো, আমি তোমাদের যা কিছু বলবো এবং করতে বলবো, যেভাবে চলতে বলবো, সেটাকে ফলো করবে কিনা এবার আমাকে সেটা বলো। অ্যাকচুয়ালি সেটাই কেউ করে না। আমি যেভাবে বলছি সেভাবে চলো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, ওকে, বোঝা গেছে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ। আজকে প্রথম ক্লাস, একটু আড্ডা গল্পের মাধ্যমে আমরা শুরু করলাম, এবং নেক্সট ক্লাসে দেখা হবে নেক্সট টপিক নিয়ে। একদম ভরপুর এনার্জেটিক ক্লাস চলতে থাকবে। চলি তাহলে, টাটা, রাধে।